এই যে স্যাটানিক উইচ বা ডেভিল এরা কি মানুষের ক্ষতি করে? আমাদের স্যাক্রিফাইস কিন্তু একটা পার্ট, মোরগ বলি দেওয়া হয়, কারণ ব্লাডটা খুব ইম্পর্টেন্ট। সেই যে পাথরের বাটিতে যে ব্লাডটা দেওয়া হয়, সেই ব্লাডটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আরাধ্য, তার কাছে আমরা পুজো করি বলতে পারো, তার কাছে আমরা ওরশিপ করি। মানে শয়তান। এখানে ব্ল্যাক ম্যাজিক যেটা হয়, এটা কিন্তু নেগেটিভ এনার্জি দিয়েই হয়। তোমাদের লাইফ রিস্ক থাকে না? ওর চোখে দেখা গেল দুটো ডেমনিক পিকচার। বলেছিল, দিদি তুমি আমার শেষ ভরসা, তোমার কাছে আমি এলাম, এবার যদি দিদি ঠিক না হয়। আমি বললাম আচ্ছা, ওঝার কাছে কদিন গেছিল? ওটা দিদি একদিনই গেছিলাম। কেন আর যাওনি পরবর্তীকালে? বলছে না, ওঝার ব্যবহারটা ভালো ছিল না, যেভাবে ঝাড়িয়েছিল, ঝাড়ানোর প্রসেসটা খুবই খারাপ ছিল, এবং সেটা কিন্তু আলাদা একটা ঘরে নিয়ে গিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল কিছুটা। কিন্তু মেয়েটির বিয়ের ঠিক হয় তার 6 মাস আগে ওই ওঝাটির মৃত্যু হয়, এবং সেটাও অ্যাক্সিডেন্টাল। রেল লাইনে কি সেটা? সেদিন 13 সেপ্টেম্বর যে দিনটা, সেদিন কিন্তু বলা হয় নরকের দরজা খুলে যায়, এবং এটা ডেভিল নাম্বার। আমার মায়ের ডেট অফ বার্থ 13। খুব নামী একজন তার মুভিতে আমাদের ভাষায় শয়তানকে ইউজ করেছেন। তিনি কে? সত্যজিৎ রায়ের মুভি নিশ্চয়ই দেখো। নিশ্চয়ই। তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গাতে আজকের দিনে ফলো করছি স্যাটানিজম, লুসিফারিজম, ইলুমিনাটি, কানেক্টেড। টুইটার আগে কি ছিল? ফ্লাইং বার্ড। এখন কি? এক্স সিম্বল। এক্স লুসিফার সিম্বল, ক্রস। আজকের দিনে ইনস্টাগ্রাম আমাদের পেন্টাগ্রাম। তো উইচ সম্পর্কেও কিন্তু একটা ভুল ধারণা আছে, ডাইনি। ঠিক আছে, অ্যাকচুয়ালি বিদ্যাটা কিন্তু ডাইনি নয়। কৌস্তবের আড্ডাতে আজকে যে পডকাস্টটা আপনারা দেখতে এবং শুনতে চলেছেন, সেখানে আমার সাথে যিনি গেস্ট ছিলেন, তার যে অরা রয়েছে, তার যে ভাইব্রেশনটা রয়েছে, সেটা টু বি অনেস্ট খুব সাধারণ মানুষের পক্ষে নেওয়াটা সম্ভব নয়। আমি প্রায় অনেকক্ষণ ওনার সামনে বসেছিলাম। তিনি কি করেন বা না করেন সেটা আজকের এই পডকাস্টটা দেখলেই বুঝতে পারবেন। তার থেকে আমরা মারাত্মক কিছু কেস, ডিস্টার্বিং কেস রাদার, হরর রিলেটেড জানতে পেরেছি। কিছু রিচুয়ালসের ব্যাপারে জেনেছি। তারা কি করেন, তারা কাকে পুজো করেন বা কার উপাসনা করেন বা কার উপাসনা করেন, সেটা সত্যি কথা বলতে ডিস্টার্বিং বলে মনে হয়েছে আমার। অ্যান্ড এটার যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট, সেটা তো রয়েছে। অনেক কেস হয়তো খুব ইজিলি সলভও করতে পারেন এইভাবে তারা। কৌস্তবের আড্ডাতে আজকের যে পডকাস্টটা, সেটা আপনারা কোথা থেকে শুনছেন, দেখছেন, কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, তাদের মধ্যে কেউ যদি আমার সাথে এরকম একটা আড্ডাতে অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন ইমেল করে অথবা ইনস্টাগ্রামে। আমার ইমেল আইডি এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই রয়েছে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কৌস্তবের আড্ডার আজকের মারাত্মক একটা ক্রিপি, আনক্যানি, হরর পডকাস্টে। হ্যালো ম্যাম, আজকের এই যে এপিসোডটা রয়েছে, সেটা শুরু করার আগে আপনার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা আমি জানতে চাই, যেটা আপনার একটা ক্লায়েন্টের সাথে হয়েছে, অ্যান্ড খুব ভয়ানক একটা এক্সপিরিয়েন্স। তো এখন আমি তোমাকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, আমার এক ক্লায়েন্টের ওপরে দুটো ডেমনিক পজিশন, একটা ডেমনিক না, দুটো ডেমনিক। দুটো। গত বছর এটা মাস হবে তোমার জুলাইয়ের দিকে, আমার সাথে একটি ক্লায়েন্ট যোগাযোগ করে, অনলাইন যোগাযোগ করে। যে যোগাযোগ করেছিল আমার, যার জন্য আমি কাজ করেছিলাম, আমরা তার বোন যোগাযোগ করেছিল। তার বোন আমাকে যোগাযোগ করে আমার একটা লাইভ সেশন দেখে। আমাকে বলে, দিদি, আমার দিদির জন্য তোমার সাথে যোগাযোগ করেছি, আমার দিদিকে ঠিক সুস্থ করে দিতে পারবে? তো আমি জিজ্ঞাসা করি, কি সুস্থ, কি অসুবিধা আছে? বলল, আমার দিদির 2012 সাল থেকে প্রবলেমটা চলছে, তখন 2023, মানে দীর্ঘ 11 বছর হয়ে গেছে। কারণ 2012 সাল থেকে কি বলছে, 2012 সালে আমার দিদি তখন কলেজে পড়তো। তো কলেজে পড়তো, কলেজ থেকে একদিন আসার পরে হঠাৎ ওর মধ্যে কিছু পরিবর্তন, রেগে যাচ্ছে এবং ভীষণ বিরক্ত হচ্ছে সবার কথায়, মাঝে মাঝে চুল খুলে বসে থাকছে, মাঝে মাঝে একদম মানে শুয়ে থাকছে তো শুয়েই থাকছে, কাউকে দেখলে বেশি রেগে যাচ্ছে, এবং ওর মধ্যে একটা খিচুনি ব্যাপার, মানে কিছু বললেই একটা চোখ মুখ খিচিয়ে ও একটু কথা বলছে। কোথায় থাকতেন ওনারা? নর্থ বেঙ্গল। ওকে। আমি ক্লায়েন্টের নামটা নেব না, বুঝতেই পারছো। নর্থ বেঙ্গল থেকে আমার সাথে মেয়েটি যোগাযোগ করেছিলেন, শিলিগুড়িতে থাকতো। ওকে। তো এইরকম পরিবর্তন। তো আমরা প্রথমে ভাবি কি হলো, আমরা একজন ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার ওখানে মেডিসিন দেয়,
কিছুদিন ঠিক থাকে, কিন্তু সেরকমভাবে ঠিক নয়। ঠিক বলতে বলতে পারো সারাদিন ঘুমিয়ে ঝিমিয়ে তারপরে থাকতো, ঘুমিয়ে থাকতো। ডাক্তার বলতো ওর কোনো ব্যাপারে স্ট্রেস হয়েছে, তার জন্য তো ঘুমের মেডিসিন এরকম যা হয় ডাক্তার সেগুলোই দিতেন, ঘুমিয়ে থাকতো। কিন্তু যদি বলো রিলিফ বা সুস্থ হওয়ার, সেটা কিন্তু হয়নি। তো এইভাবে আরও 6 মাস কেটে যায়। এরপরে যেটা হয়, পাড়ায় দিকে বলে সবাই একটু ওঝা দেখিয়ে নাও। তো একজন ওঝার কাছে যায়, বলছে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তারপরে ওঝা ঝাড়িয়ে দেয়। ঝাড়ানোর পরে এবার ওখানে ঝাড়ানোর সময় তো আমি ওকে জিজ্ঞাসা করি যে কীভাবে ঝাড়িয়েছিল বা কেমন ওঝার কাছে গেছিলে, কারণ আমাদের কাজে সবটাই পুরো পুঙ্খানুপুঙ্খ জানতে হয় যে আজ অবধি মেয়েটি সুস্থ হয়নি, এটা তো বুঝতে পারছি কেন হয়নি। কারণ ওঝা কীভাবে, ওঝার থেকে যদি সুস্থ হয়ে যেত এখানে পরিষ্কার, তাহলে তো মেয়েটি আজকে আমার কাছে আসতো না। ডেফিনেটলি। তো আমার কিছু জানার থাকে। তো মেয়েটি আমাকে বলে না, ওঝা যেরকমভাবে ঝাড়ানোর সেরকমই ঝাড়িয়েছে, কিছুদিন ঠিক ছিল, বছরখানেক ঠিক ছিল, কিন্তু তারপর থেকে আমরা ওর বিয়ের চেষ্টা করি। তো বিয়ের চেষ্টা করতে করতেও, বিয়ে তো বললেই বিয়ে হয় না, আরও 2-3 বছর বাদে ওর বিয়ে ঠিক হয়। তো এইভাবে দেখলাম মোটামুটি 5 বছর ওর কেটে গেল। বলছে বেশ কিছুদিন ও মেডিসিনে ঠিক ছিল, বিয়ে ঠিক হলো যখন তখনও ঠিক, আমরা ঠিক দেখেই মোটামুটি 2 বছর কিন্তু ও খুব ভালো ছিল, মেডিসিনে খুব ভালো কাজ করেছিল। কিন্তু 2 বছর বাদে যেদিন ওর বিয়ে, সেদিন থেকে কিন্তু আবারও সেম প্রবলেম শুরু করে, এবং সেদিন আরও দাপাদাপি। ওর যার সাথে বিয়ে হচ্ছে তাকেও চিনতো, তার সাথে কথাবার্তাও হয়েছে, কিন্তু বিয়ের দিন হঠাৎ তাকেও পছন্দ করছে না। ওকে। বিয়ের আসর থেকে রেগে যাচ্ছে এবং তাকে মারতে পর্যন্ত যাচ্ছে। কোনো রকমে আমার যে জামাইবাবু হতে, মানে জামাইবাবু যিনি, খুবই ভালো মানুষ, উনি অ্যাডজাস্ট করে নিয়েছেন, কারণ দিদির এই সমস্যাগুলো উনি জানতেন। ওকে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেন। বিয়ের 3 বছর বাদে গিয়ে মানে ওর সাথে ওর স্বামীর কোনো রকম সম্পর্ক এমনকি হয়নি। সম্পর্ক বলতে ফিজিক্যাল হ্যাঁ রিলেশনশিপ? অবশ্যই, একটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কও কিন্তু হয়নি, কারণ ও কাছে আসতেই দিত না ওর স্বামীকে। 3 বছর বাদে মেডিসিন ওরা চালাতে থাকে, 3 বছর বাদে গিয়ে কোনো রকমে একটু সুস্থ হয়, এবং পরবর্তীকালে ওর একটা বাচ্চা মেয়ে হয়। কিন্তু মেয়েটা হওয়ার পরে ওর জিনিস কিন্তু মানে কিছুদিন ঠিক থাকছে, ঠিক আছে, মেয়েটা কোনো হয়েছে, তারপরে কিন্তু মেয়েটাকেও পছন্দ করতে পারতো না, এবং ওর স্বামীকেও না। এক সময় হলো ওর স্বামী বাপের বাড়িতে দিয়ে গেল, এবং স্বাভাবিক যেটা হয় দিনের পর দিন জিনিস হচ্ছে। এবং লাস্ট মেয়েটি যখন আমার সাথে যোগাযোগ করেছিল, বলেছিল দিদি তুমি আমার শেষ ভরসা, তোমার কাছে আমি এলাম, এবার যদি দিদি ঠিক না হয়, আমার দিদি হয়তো ডিভোর্স হয়ে যাবে, কারণ জামাইবাবুই বা আর কতদিন সহ্য করবেন। মেয়েটাকেও কিন্তু ইভেন আমার দিদি কিছুই করে না, মেয়েটার জন্য যেটা বাচ্চা মেয়েকে যে দেখাশোনাটা করতে হয় মা হিসেবে, সেটাও কিন্তু কিছুই করে না, বাচ্চা মেয়েকেও পছন্দই করে না। এখানে এসে চুপচাপ বসে থাকে, রেগে যায় যখন ওর মুড ঠিক থাকে, ও কাজ করে, ঘরের যা কাজকর্ম থাকে, না হলে কিন্তু ও চুপচাপ থাকে, ওকে কিছু বলা যায় না, কোনো কথা শোনে না। তা আমি প্রথমেই যদি বললাম যে তোমার দিদির একটা ফটো পাঠাও, ওকে, ফটো না দেখে আমি তাকে বুঝতে পারছি না, আমাকে ফটো দেখতে হবে, তার ফেস রিডিং, হ্যাঁ ফেস দেখতে হবে। আমি বললাম একটা ফটো পাঠাও, তো একটা ফেসের ছবি পাঠালো। আমি বললাম না, তোমার দিদি যখন এমনি আনমনে বসে থাকবে, নিজের মতো করে যখন বসে থাকবে, সেই রকম যেমনভাবে আছে, যে পশ্চারেও আছে, সেই রকম আমাকে ছবি পাঠাও। তো ও ছবি পাঠালো আমাকে, দেখলাম একটা আনন্যাচারাল ভাবে বসে আছে, মানে ওর বসে থাকাটা নর্মাল একটা মানুষ যেরকম বসে থাকে, ও বসে থাকাটা ঠিক সেই রকম না, একটু অ্যাবনর্মাল। ঠিক আছে, এরপর আমি ওকে বললাম যে তুমি একটা ক্লোজ ফেসের ছবি পাঠাও, আচ্ছা, তোমার দিদির একটা ক্লোজ ফেস পাঠাও। ও একদম ক্লোজ ফেস একটা পিকচার পাঠালো, বললাম আমি যেন চোখ দুটো খুব ভালোভাবে বোঝা যায়। আমাকে ছবি পাঠালো। আমি এই ধরনের কাজ আমরা একসাথে করি, আমি শকুন্তলা একসাথেই কাজ করি। তো রিড করলাম আমরা, ঠিক আছে, শকুন্তলা রিড করলো। আর যেহেতু ওর এই স্পিরিট রিলেটেড মানে এক্সপেরিয়েন্সও আমি ওর কাছ থেকেই এই ব্যাপারগুলো শিখেছি, ঠিক আছে। তো তারপরে যেটা দেখা গেল, সেটা তোমাকে যদি আমি দেখাই তুমি ভয় পেয়ে যাবে, এতটাই ভয়ঙ্কর আমি বলবো। যে তখন আমি এখান থেকে, ও নর্থ বেঙ্গলে বসে রয়েছে মেয়েটা, আর আমি এখানে কলকাতায়, এখান থেকে অনুভব করছি যে একটা মেয়ের সাথে যদি এইরকম কিছু হয় তাহলে কি হতে পারে, ডেমনিক পজেশন। এবার আমি মানে কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং মেয়েটি আমাকে বলেছিল ওভার ফোন যে আমার দিদি যখন রেগে যায়, দিদি যখন অ্যাবনর্মাল সিচুয়েশনটা পুরো চলে আসে, তখন তুমি ওর সামনে থাকতে পারবে না। এবং তখন আমি অনুভব করছি যে কি হতে পারে। ওর চোখে দেখা গেল দুটো ডেমনিক পিকচার, একটা ফিমেল ইমেজ আর একটা মেল ইমেজ।
আমি এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল ওর দিদি মানে ওর বোন যে আমার সাথে যোগাযোগ করেছে সে অনেক কিছু লুকিয়ে গেছে, এটা আমি শিওর ছিলাম। এরপর আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি অনেক কিছু বলোনি, তুমি আমাকে বলো কি ঘটনা, যেগুলো তুমি লুকিয়ে গেছো আমাকে পুরোপুরি বলো, ওকে, পুরোপুরি তুমি বলো। আমি ওকে ডিরেক্ট একটি কোশ্চেন করেছিলাম যে কোনো টিচার বা যারা অকাল্টের সাথে যুক্ত এই রকম কারুর সাথে, যারা অকাল্ট কাজের সাথে যুক্ত বা কোনো টিচারও কিন্তু একজন হিলিং মানে হিলিং টিচিং এগুলো তো এক ধরনের গুরুবিদ্যা এবং এটাও কিন্তু গুরু, এবং টিচিং কথাটাও কিন্তু গুরুর সাথেই রিলেটেড। যারা গুরুবিদ্যা বা গুরু সান্নিধ্যে এরকম কাজ করে, ঠিক আছে, এই রকম কোনো মানুষের সাথে ওর কখনো কোনো সম্পর্ক ছিল কিনা? তো ও বললো না, কোনো সম্পর্ক ছিল না, ওর দিক থেকে কোনো সম্পর্ক ছিল না। একটি ছেলের সাথে ওর সম্পর্ক ছিল, কিন্তু ওর এই ব্যবহারে, সেটা 2011-12 সালের দিকে, মানে 12 সালে যখন, কিন্তু ওর এই ব্যবহারের জন্য সেটা রিলেশনশিপটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে ওর কিছু ছিল না। আমি বললাম এমন কিছু ছিল যার ওর প্রতি আগ্রহ ছিল, যার ওর প্রতি বলতে পারো লোভ ছিল। লোভ, ঠিক আছে, এখানে বলতে পারো লোভ, আমি বলবো যার ওর প্রতি লোভ ছিল, ওর না থাকতে পারে। তখন আমাকে মেয়েটি বলছে দিদি তোমাকে একটা জিনিস আমি লুকিয়ে গেছি। আমি বললাম ওটা আমাকে বলো। বলছে ওর যখন প্রথমবার ওর একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার ওর মধ্যে দেখতে পেয়েছিলাম, তখন আমরা ডাক্তারের কাছেই প্রথমে গেছি। পরবর্তীকালে আমাদের পাড়া থেকে বলা হলো কোনো ওঝার কাছে নিয়ে যাওয়ার জন্য। তো ওঝা আমাদের যেটা বললেন যে কোনো হাওয়া বাতাস লেগেছে, কিন্তু ওই হাওয়া বাতাস লেগেছে তো উনি বললেন, কারণ আমি বললাম লাগার কারণ কি, কোথায় গেছিলো তুমি আমাকে সেটাও বলো তো। তখন বলছে অ্যাকচুয়ালি দিদি কলেজ যেখানে যেত সেখানে ওর একটা মেন রোড ছিল, আর একটা শর্টকাট ওয়ে ছিল রেল লাইন। ওর রেল লাইন ক্রস করে এসেছিল, প্রাইভেট টিউশন মানে পড়ে ইভিনিংয়ের দিকে ও রেল লাইন ক্রস করে এসেছিল, ঠিক আছে। তো দেখো রেল লাইন এমন একটা জায়গা যেখানে কিন্তু নেগেটিভ এনার্জি থাকার মতো একটা জায়গা, কারণ একটা রেল লাইন যেখানে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় নাকি আত্মহত্যা রেল লাইনে হয়ে থাকে, এবং রেল লাইন কিন্তু একটা নেগেটিভ এনার্জির জায়গায় আমি বলতে পারি। বেওয়ারিশ অনেক লাশ ওখানে থাকে, যেমন ধরো প্রচুর অ্যাক্সিডেন্ট যখন হচ্ছে বা যারা আত্মহত্যা করছে সেগুলো হয়তো বেওয়ারিশ হয়ে পড়ে আছে, ট্রেনে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কিন্তু আমরা রেল লাইনকে কিন্তু খুব পজিটিভ জায়গা বলি না, হ্যাঁ। রেল লাইনে তো ও কিন্তু রেল লাইন ক্রস করে এসেছিল সেদিন, এবং তারপর থেকে মেয়েটিকে কিন্তু যখন আমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করছি ও আমাকে এই রিপ্লাইটা করলো। এরপর আমি ওকে বললাম যে ওঝার কথা, ওঝা বলেছিল যে হাওয়া বাতাস লাগবে। আমি বললাম আচ্ছা, ওঝার কাছে কদিন গিয়েছিল? ওটা দিদি একদিনই গেছিলাম। কেন আর যাওনি পরবর্তীকালে? বলছে না ওঝার ব্যবহারটা ভালো ছিল না। আমি বললাম কেন? বলছে আমার দিদির সাথে ওর ব্যবহার খুবই খারাপ ছিল। আসলে আমরা গুরুত্ব দিইনি, আমরা ভেবেছিলাম হয়তো ওইভাবেই ও ঝাড়ায়, যেভাবে ঝাড়িয়েছিল ঝাড়ানোর প্রসেসটা খুবই খারাপ ছিল। কেন? অর্ধনগ্ন করে, একটা মেয়েকে অর্ধনগ্ন করে এরকম ভাবে একদম ঝাড়াচ্ছে, একদম। এবং ওরা সেই সময় ওর দিদি চায়নি, কিন্তু ওরা সে সময় জোর করেছিলাম দিদিকে কেন জোর করলে? তখন বললো আসলে দিদি তখন এত তো স্বাভাবিক ছিল না। তো আমরা এটা ধরে নিয়েছিলাম যে গ্রামের দিকে আরও আমার সাথে, তো আমি তো যাইনি, আমার বাবা গেছিলো, মা গেছিলো, গ্রামের আরও আমাদের আত্মীয় স্বজন যারা গেছিলো তারা ভাবলো এইভাবেই নিয়ম, তাই এইভাবেই ঝাড়িয়েছে, এবং সেটা কিন্তু আলাদা একটা ঘরে নিয়ে গিয়ে। তো আমার হ্যাঁ, সেটা কিন্তু ওর সাথে খুব খারাপ কিছু হয়েছিল। পরবর্তীকালে ওর দিদি কিন্তু এই জিনিসগুলো বলেছিল, এবং ওদেরও পরবর্তীকালে ওরা রিয়েলাইজ করেছে হয়তো এটা ভালো হলো না, সেক্সুয়ালি অ্যাবিউজ করেছিল কিছুটা, কিন্তু সেটাই বলতে পারো, একদমই তাই, ঝাড়ানোর নামে কিন্তু এটাই করেছিল। বললো অ্যাকচুয়ালি আমরা তো ওখান থেকে দিদিকে তারপরে নিয়ে এলাম, আমরা প্রথমে বাধা দিইনি, কারণ আমরা ভেবেছি আমাদের পুরোপুরি আমরা জানতামও না যে এইভাবে হবে, কিন্তু দিদিকে ভিতরে নিয়ে যাওয়ার পরে দিদি ভীষণ চেঁচামেচি করে, কিন্তু আমরা ভেবেছিলাম যে দিদি এখন অ্যাবনর্মাল রয়েছে তাই চেঁচামেচি করছে, পরে আমরা জানতে পারি, কিন্তু এই নিয়ে আমরা প্রতিবাদও করতে পারিনি, কারণ আমরা ভেবেছিলাম যে বুঝতেই পারছো এরকম ওঝা মানুষ তো প্রতিবাদ এইভাবেই তার নিয়ম, এবং সেখানে অনেক ভক্তগণ রয়েছে, তার আরও অনেক লোকজন রয়েছে, তো আমরা জিনিসটা মেয়ে মানুষ, আমরা জিনিসটা নিয়ে চেঁচামেচি করিনি বা কোনো প্রতিবাদ করিনি, চুপচাপ চলে এসেছি, পাবলিক করতে চাইনি একদম। তো আবার যখন 6 মাস বাদে ওর দিদি খারাপ অবস্থা হয়েছে আর ওরা ওনার কাছে নিয়ে যায়নি,
ঠিক আছে, আর ওনার কাছে নিয়ে যায়নি, এবং ডাক্তারের ওষুধেই কিন্তু পরবর্তীকালেও ঠিক ছিল, বা পুরোপুরি স্টেবল হয়নি, কখনো ঠিক থাকতো কখনো ঠিক থাকতো না। ঠিক আছে, কারণ আসল যে জায়গায় ওর রোগটা সেটা তো আজ অবধি ধরা পড়েনি। ওকে ওকে যে জায়গায় আসল রোগটা সেটা তো ধরা পড়েনি, এবং পরবর্তীকালে কিন্তু যেটা দেখলাম, এই রোগটা আমি তোমাকে বলবো, রোগটা আরও বেড়ে গেছে। প্রথমে যখন ও রেল লাইন ক্রস করেছিল তখন অল্প রোগ ছিল, পরবর্তীকালে যেটা হলো সেটা কিন্তু আরও বেড়ে গেছে। পরবর্তীকালে ওরা খবর নিয়েছে বা ওরা খবর পেয়েছে, ওর মেয়েটির বিয়ের ঠিক হয় তার 6 মাস আগে ওই ওঝাটির মৃত্যু হয়, এবং সেটাও অ্যাক্সিডেন্টাল ছিল। ওকে 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 ঠিক হয়, তুমি যেটা বলতে চাইছো সেটা হয়তো একটু বুঝতে পারছি। একদম আমি সেটাই বলতে চেয়েছি। মৃত্যুর পরে সেই ওঝাটার নজর ওঝাটা একদম মেয়েটিকে মেয়েটার উপর। পজেস করে, একদম। কারণ এই মেয়েটার ওপর তো তার একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন ছিল, সেক্সুয়াল অ্যাট্রাকশন কিন্তু মেয়েটির উপরে ছিল, এবং পরবর্তীকালে কিন্তু ওঝা কিন্তু আবারও খোঁজ পাঠাতো যে ও আর এলো না বা কিছু। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টটা কোনো না কোনো কারণে ওনার এমন কিছু হয়েছিল, উনি আত্মহত্যা করেন। রেল লাইনে কি সেটা? ওকে, বুঝতে পারছি ব্যাপারটা। অ্যাকচুয়ালি যার এরকম স্বভাব থাকে সে তো একজনের সাথে করে না, সে অনেকের সাথেই করে। কোনো একজন, এরা চুপ করে গেছিল, আমার এই যে ক্লায়েন্টটি, এরা চুপ করে গেছিল, কিন্তু সবাই চুপ করে থাকে না। ওনার এই কর্মকাণ্ডটাই বাইরে এসে গেছিল, এবং গ্রামের মানুষের কাছে উনি এতটাই পরবর্তীকালে অপমানিত হয়েছিলেন, যার জন্য উনি আত্মহত্যা করেন। ওকে, ঠিক তো আছে, এই মেয়েটার উপর আগের থেকে একটা পজিশন ছিল। একদম আগে থেকে কিন্তু ওর যে পজিশনটা ছিল সেটা ফিমেল পজিশন ছিল। সেটা যে কোনোভাবে দেখো হতে পারে, তুমি যদি বলো আরও কোনো দিন অন্য কোনো এপিসোডে আমি তোমাকে আরও কথা শোনাবো, এই পজিশনটা কিন্তু হয়। ঠিক আছে, কারণ আমি এই যে ওঝার পজিশন, কিন্তু এটা কিন্তু আরও মারাত্মকভাবে হয়ে গিয়েছিল। আমি তোমাকে প্রথমেই একটা জিনিস বলেছিলাম যে ওর স্বামীকেও কাছে আসতে দিত না। আগে ওর যে পজিশনটা ছিল সেটাতে কিন্তু ওর বিয়ে ঠিক হয়েছে, ওর মধ্যে অ্যাবনর্মাল বিহেভিয়ার ছিল, ও রেগে যেত, ও হয়তো কখনো খুব রেগে গেলে ভাঙচুর করতো, কাজ করতো না ঘরের কাজ। কিন্তু পরবর্তীকালে ও সবথেকে বেশি রাগ যেটা হয়েছিল, সবথেকে বেশি ও ভায়োলেন্ট হয়ে যেত কিন্তু ওর স্বামীর কাছে। ওর স্বামীকে কিন্তু ও কাছে আসতে দিত না, এবং সে যদি কাউকে পজেস করে, কোনো ফিমেলকে, তাকে কিন্তু কোনো মেল কন্ট্যাক্টে আসতে দেয় না। সেক্সুয়ালি যদি অ্যাট্রাক্টেড হয়ে তাকে, সেই ডেমনিক পজিশন যদি হয়, তো এখানে কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল, এবং পরবর্তীকালে মেয়েটাকে রেমেডি দেওয়া হয়, মেয়েটি আস্তে আস্তে সুস্থ হয়। যাই হোক, ভালো লাগার এটা কি, ডিভোর্সটা হয়নি মেয়েটার, পরবর্তীকালে শ্বশুরবাড়িতে ফিরে যায়, নর্মাল হয়। বহুদিন কিন্তু ওর এই রেমেডিসটাকে করতে হয়েছে। এই যে তোমরা এই রিচুয়ালসগুলো ফলো করো স্যাটানিক উইচক্রাফটে, সেটার জন্য কখনো আনক্যানি কোনো এক্সপিরিয়েন্স হয় না এই রিচুয়ালসগুলো করতে গিয়ে, বা ফিলিংস হয় না? দেখো, আমি এখানে ওই যে আবারও একটা কথাই রিপিট করব, যে আমাদের কোনো ভয় দেখানো, স্পিরিট এসে ভয় দেখাচ্ছে সেই রকম ব্যাপার না। বাট স্পিরিট কল করে যখন কাজ করা হয়, অবশ্যই স্পিরিট তার এসেছে, যে স্পিরিট কলিং হচ্ছে, তার যে এক্সিস্টেন্স, অস্তিত্বকে অবশ্যই বুঝিয়ে দেয়। যেমন আমি তোমাকে বলছি, যখন স্পিরিট কল করা হয়, ওকে, হ্যাঁ, আমাদের যেদিন মুন রিচুয়াল শুরু হয়, যখন আমাদের কিন্তু যখন তখনই রিচুয়াল করলাম, রেমেডি করলাম হয় না, প্রতি মাসের কিন্তু মুন রিচুয়াল হয়। ফুল মুন থেকে আমাদের কাজ শুরু হয়, ফুল মুনের দিন থেকে সেদিন আমাদের মুন রিচুয়াল থাকে, এবং তার পরবর্তীকালে বিভিন্ন মাসে বিভিন্ন রকম ডেট থাকে, কখনো 4 দিন 5 দিন, ওই পার্টিকুলার 5 দিনই আমরা কাজ করি। মাসে একবারে পার্টিকুলার 5 দিন 7 দিন 10 দিন বিভিন্ন মাসে থাকে। ঠিক আছে, তো এইরকমই কিন্তু আমরা কাজ করি। তো এখানে আমাদের স্যাক্রিফাইস কিন্তু একটা পার্ট, ব্ল্যাক ম্যাজিকে কিন্তু অ্যানিম্যাল স্যাক্রিফাইস একটা পার্ট থাকে। এখানে অ্যানিম্যাল নয়, এখানে মোরগ বলি দেওয়া হয়। ওকে ওকে, মোরগ বলি দেওয়া হয়, এবং কারণ ব্লাডটা খুব ইম্পর্টেন্ট, মানে মোরগটাকে বলি দিয়ে যে ব্লাডটা, হ্যাঁ, সেটা তোমরা ইউজ কিন্তু করো? এক একটা একদম একদম এক একটা মুন রিচুয়ালে ধরো 4টে 5টা মোরগ হয়তো বলি দেওয়া হয়, বলি বলবো না, স্যাক্রিফাইস করা হয়। সেখানে একটা পাথরের, আমাদের রিচুয়ালের একটা ব্লাড রাখার জন্য, মানে ব্লাডটা দেওয়ার জন্য পাথরের একটা বাটি আছে, মানে বড় বোল আছে, এবং যার মধ্যে ব্লাডটাকে রাখা হয়, মোরগ স্যাক্রিফাইসের যে ব্লাডটা ওর মধ্যে রাখা হয়। 4-5টা এরকম স্যাক্রিফাইস হয়, ঠিক আছে, এবং তার মাঝখানে থাকে একটা স্কাল,
কখনো হিউম্যান স্কাল, কখনো গোট স্কাল। ওকে, গোট স্কাল রাখা হয়। এবং আমার যে পার্টনার, এই রিচুয়ালটা যেহেতু স্যাটানিক উইচ, ওই কিন্তু রিচুয়ালটা আমি সাথে থাকি, বাট রিচুয়ালটা ওই করে। তো তখনও অলরেডি মানে পর্তুগিজ স্পেল যেটা রয়েছে স্পিরিট কলিংয়ের, আমি তোমাকে বললাম 4টে ভাষায় আমাদের স্পেল ইউজ করা হয় রিচুয়ালে। তো পর্তুগিজ স্পেলে ও কিন্তু করতে থাকে, পর্তুগিজ স্পেল করতে থাকে। স্পিরিট কলিংয়ের যে স্পেসিফিক যে নির্দিষ্ট স্পেল রয়েছে সেই স্পেলও করতে থাকে। তখন কিন্তু বোঝা যায় যে স্পিরিট এসেছে। কিভাবে বুঝবো? এটাই হচ্ছে আমি তোমাকে বলছি, সেই যে পাথরের বাটিতে যে ব্লাডটা দেওয়া হয় সেই ব্লাডটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আর ইউ সিরিয়াস? ইয়েস, আমার চোখে দেখা। প্রথম যেদিন দেখেছিলাম আমারও কিন্তু একটু গা ভারী হয়ে গিয়েছিল, এখন ইজি হয়ে গেছে একদম। আমি ওর পাশে বসে কিন্তু দেখেছি। এবং স্কালটা যে রাখে আস্তে আস্তে 1 ঘন্টা কিন্তু টাইম কিন্তু লাগে এখানে। হট করে আমি একটা স্পেল করলাম, হঠাৎ করে স্পিরিট চলে এলো, এটা হয় না। 1 ঘন্টা মতো কিন্তু স্পেলটা করতে সময় লাগে। ও অনর্গল ওই স্পেলটা পড়তে থাকে। আর তখন কিন্তু দেখা যায় ওই ব্লাডটা একটু একটু করে কমতে কমতে যখন পুরো কমে যায় তখন বুঝতে পারি যে স্পিরিট পুরোপুরি এসে গেছে। এবং এমনও হয়েছে ও হয়তো একটা সিগারেট তখন ধরি হিউম্যান স্কাল যেটা হয়, হিউম্যান স্কালের ওর কাছে কিন্তু ফুল স্কাল আছে। যেটা দেখবে নর্মাল তুমি অনেকের কাছে স্কাল দেখবে যেটা হাফ স্কাল, কপাটিটা থাকে না, দাঁতের যেই ইয়েটা চোয়াল পোর্শনটা থাকে না, বাট ওর কাছে কিন্তু আছে। তো এটা খুলে যায়, বাট এখানেও কিছু দিয়ে বেঁধে টেঁধে এখানে রাখে, ঠিক আছে। এবং ও কিন্তু তখন একটা সিগারেটও দিয়ে দেয়। সিগারেটের যে ধোঁয়া বেরোচ্ছে, নর্মালি কেউ সিগারেট খেলে যে কোনো মানুষ যখন সিগারেট খায় যে ধোঁয়াটা বেরোয়, ওখান থেকে কিন্তু স্কাল দিয়ে ধোঁয়া বেরোয়। ওকে ওকে ওকে, এটা আমার নিজের চোখে দেখা। স্পিরিট আসার পর তোমরা সেই স্পিরিটটাকে নিয়ে কি করো? দেখো, মেন যে আমরা রেমেডিসগুলো করি, প্রথম দিন যেটা করা হয় সেটা আমরা যে আরাধ্য তার কাছে আমরা পুজো করি বলতে পারো, তার কাছে আমরা ওরশিপ করি। মানে শয়তান তোমার ভাষায়, আমাদের কাছে তো আমাদের আরাধ্য, ঠিক আছে। হ্যাঁ, বলতে পারো আমরা ডেভিল ওয়ার্শিপ, বাট আমি তোমাকে প্রথমেই এটা বললাম যে ডেভিল বলবে কি বলবে না পরবর্তীকালে তুমি সেটা বিচার করবে যে অ্যাকচুয়ালি ডেভিল কি। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ, তোমাদের কথায় শয়তানের আমরা উপাসনা করি এবং তাকে কিন্তু প্রথম দিন আমাদের ওরশিপ করতে হয় এবং তখন স্যাক্রিফাইসটা দিতে হয়। মোরগের? একদম, মোরগের স্যাক্রিফাইস আমাদের কিন্তু দিতে হবে। আরও কিছু আছে স্যাক্রিফাইস, বাট মোরগ বা এই ধরনের জিনিসই আমরা দিই, বেশিরভাগ মোরগই দেওয়া হয়, ঠিক আছে। তো এই ধরনের স্যাক্রিফাইসে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় এবং পরবর্তীকালে তার থেকে আমরা ব্লেজিং নিই। এই যে রেমেডিগুলো করি এখানে কিছুই না, আমরা কিন্তু এই যে স্পিরিট নেগেটিভ এনার্জিটা আসছে এটা কিন্তু আমরা তার ব্লেজিংটা নিই। ব্ল্যাক ম্যাজিক কখনোই কিন্তু নেগেটিভ এনার্জি ছাড়া পসিবল না। ব্ল্যাক ম্যাজিক যখনই তুমি করবে, কারণ এখানে কিন্তু তুমি ইউনিভার্সের নর্মাল ফ্লোয়ের বিপরীতে কিছু করছো। নর্মাল ফ্লো যেটা, আজকে তোমার কিছু সমস্যা হচ্ছে, ধরো কারোর হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের আজকের দিনে দাঁড়িয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ভীষণ খুব ঘরে ঘরে প্রবলেমের মতো না। তো যখন তুমি, তোমার কিন্তু লেখা আছে, বা যে কোনো যার লাইফে এটা হচ্ছে তার কিন্তু লেখা রয়েছে যে এক্সট্রা ম্যারিটাল তার হাজব্যান্ডের বা তার ওয়াইফের অন্য একজনের সাথে সম্পর্ক হয়ে যাবে। তো এক্ষেত্রে সে কিন্তু সেটাই নর্মাল, কিন্তু মানুষ কি থাকতে পারে যে হ্যাঁ এটা তো আমার লেখা আছে আমি মেনে নেই? এটা সম্ভব নয়। তখনই কিন্তু আমাদের মতো মানুষের কাছে আসে যে আমার স্বামীর সাথে ওই মেয়েটির সম্পর্ক রয়েছে, দুজনের ব্রেক করিয়ে দাও, দুজনের ব্রেক করিয়ে দাও। এখানে কিন্তু আমি একটা সম্পর্কের ব্রেক করলাম, যদি বলো ওটা খারাপ, কারণ ওদের রিলেশনটা কিন্তু নর্মালি হচ্ছে। বাট আমি যদি এই মেয়েটির দিক থেকে দেখতে যাই, এটা ভালো, কারণ মেয়েটি তো চাইবে ওর সংসারকে বাঁচাতে, ওর স্বামীকে, বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ে করবে বলে সম্পর্ক দীর্ঘদিন চলেছে তারপরে বিয়ে করছে না, সে মেয়েটিই ছেড়ে যাক বা ছেলেটিই ছেড়ে যাক, এই ক্ষেত্রে তারা আসে। তো এই ধরনের কাজগুলো যখন হয় তুমি কিন্তু ইউনিভার্সের ফ্লোর এগেনস্টে যাচ্ছ। এখানে কিন্তু নেগেটিভ এনার্জি দিয়েই কাজ হয়। ওকে, ঠিক আছে। এখানে ব্ল্যাক ম্যাজিক যেটা হয় এটা কিন্তু নেগেটিভ এনার্জি দিয়েই হয়, কখনো কোনো পজিটিভ এনার্জি দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয় না, বা ইউনিভার্সাল ফ্লোর এগেনস্টে কিন্তু কাজ হয় না। তোমাদের লাইফ রিস্ক থাকে না? না। ওকে ওকে, আমাদের লাইফ রিস্ক কেন থাকবে? আমাদের লাইফ রিস্ক থাকে না, কারণ তোমাদের যে প্রোটেক্ট করছেন তিনি তো। অবশ্যই। তুমি তার নাম নিতে বারণ করেছো না, স্যাটার্ন আমরা যাকে করি, দেখো লুসিফারকে যদি তুমি পিএম ধরো, একটা প্রাইম মিনিস্টার থাকে এবং প্রাইম মিনিস্টারের আন্ডারে কিন্তু অনেকজন চিফ মিনিস্টার থাকেন, তাই না, সিএম থাকেন। তো এখানে আমি যদি লুসিফারকে পিএম ধরি,
ঠিক আছে, তার আন্ডারে 4 জন আছে। কে কে? এবং তোমাকে বলেছিলাম 36 অ্যাঞ্জেল, এই যে 36 অ্যাঞ্জেল যখন ফলেন অ্যাঞ্জেল হলেন, ওনাদেরই কিন্তু এবার দৃষ্টিভঙ্গি, তুমি ডেভিল বলছো, আমার কাছে ডেভিল নয়, আমার কাছে হয়তো তারা আরাধ্য, আমার কাছে সে আরাধ্য। তো এই ফলেন অ্যাঞ্জেলরাই কিন্তু পরবর্তীকালে তাদের ডেভিল বলা হলো। 4 জন কে কে? তো এই পিএম যদি লুসিফারকে ধরি, এই 4 জন ওনার আন্ডারে যে সিএম আছে, যেটা লুসিফারেরই পার্ট বলতে পারো, বেইলাল, ওকে, স্যাটার্ন, একজনের আমি নাম নিতে পারবো না, এবং আর একজন হলেন বেলজেবুব। বেইলাল, বেলজেবুব, স্যাটার্ন, যাকে আমরা স্যাটানিক উইচক্রাফট, যেনাকে শকুন্তলা ওরশিপ করেন, আমি লুসিফারকে ওরশিপ করি। আর একজনের নাম নিতে পারবো না, উনি কিং সোলোমনের সাথে কিন্তু থাকেন। ইভেন তুমি আমাকে একটা জিনিস বলছিলে, এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে 4 জন ডিমন, ডেভিল, ঠিক আছে, এনার আন্ডারেও কিন্তু অনেকে রয়েছে, 8 জন, এবং তার আন্ডারেও কিন্তু 300-400 স্পিরিট। এটা কিন্তু ভাগ হচ্ছে, হায়ারার্কি একদম। লুসিফার থেকে 4 জন, এই 4 জন থেকে 8 জন, 8 জন থেকে আরো 16 জন, তারপরে কিন্তু তাদের আন্ডারে কিন্তু রয়েছে 300-400 স্পিরিট। ডেমনিক পজিশনের যে ব্যাপারটা বললে, তুমি যাদের ওয়ার্শিপ করছো বা যার ওয়ার্শিপ করছো, তার আন্ডারে এই ডিমন্সরা থাকে, তারাই আবার মানুষকে পজেস করে। তার সুপিরিয়রকে ধরে তুমি সেই একদম এন্টিটিগুলোকে বার করো, কন্ট্রোল করছি, একদম। ওকে ওকে ওকে। তুমি বলছিলে যে খুব নামি একজন তার মুভিতে আমাদের ভাষায় শয়তানকে ইউজ করেছেন, তিনি কে? পেন্টাগ্রাম ইউজ করেছেন। সত্যজিৎ রায়ের মুভি নিশ্চয়ই দেখো। নিশ্চয়ই। সত্যজিৎ রায়ের প্রথম যে মুভিটা গুপি গায়েন বাঘা বাইন, ওখানে ভূত আসার একটা ব্যাপার দেখানো হয়েছিল, তখন কিন্তু পেন্টাগ্রাম দেখানো হয়েছিল। একদম ঠিক আছে, তো উনি কিন্তু জানতেন, মানে ডেভিল, ভূত। দেখো, আমরা ভূত বলছি, স্পিরিট বলছি, বা তুমি বলছো ডেভিল ওরশিপ, কিন্তু আমরা যদি মহাকালের যারা সাধনা করেন, মহাকালের সাথেও কিন্তু প্রেতাত্মা থাকেন। প্রেতাত্মাকেও কিন্তু সন্তুষ্ট করতে হবে, তারপরে কিন্তু মহাকাল পর্যন্ত পৌঁছানো যাবে। তাই নাকি সব সাধনা প্রেতাত্মা সাধনা? প্রেতাত্মাকে যতক্ষণ আমি তুষ্ট করতে না পারবো, ততক্ষণ কিন্তু আমি মহাদেব অবধি পৌঁছতে পারবো না। মহাদেবের সাথে কিন্তু, মহাকালের সাথে কিন্তু প্রেতাত্মা আছে। যেমন এই ডেভিলের সাথে বা স্যাটানের সাথে ডিমন্সরা রয়েছে। একদম। হ্যালো মৌমিতাদি, ওয়েলকাম টু কৌশবের আড্ডা। থ্যাংক ইউ। তোমার সাথে হ্যান্ডশেক করতে গিয়েও আমার একটু নার্ভাস লাগছিল, এই কারণে তোমার ব্যাপারে আমি যা জানতে পেরেছি সেটা হচ্ছে তুমি শয়তানের উপাসনা করো, যাকে আমরা ডেভিল, স্যাটার্ন, আর একটা নাম নিতে তুমি বারণ করেছো, তাই জন্য আমি সেই নামটা নিচ্ছি না। বেসিক্যালি তুমি শয়তানের পূজারী, যেটাকে নিয়ে আমি জানি না কতটা মিসকনসেপশন আছে। ইভেন তুমি বললে যে তুমি একজন উইচক্রাফট প্র্যাকটিস করো, উইকেন অ্যাজ ওয়েল, অ্যান্ড যেটাকে নিয়ে আমাদের সাধারণ মানুষের সব থেকে বেশি ভয় থাকে, সেই ডার্কার অকাল্টের অ্যাসপেক্টটা নিয়ে তোমার কাজ। ব্ল্যাক ম্যাজিক করো, অ্যান্ড তুমি বলছিলে শ্যুটের আগে, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে নর্মালি কোনো পজিটিভ এন্টিটিকে নিয়ে কাজ হয় না, তোমাকে নেগেটিভ এন্টিটিকে নিয়ে কাজ করতে হয়। যাই হোক, তোমার একটা খুব ইন্টারেস্টিং ব্যাক স্টোরি রয়েছে, আমার মনে হয় সেটা দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের যারা অডিয়েন্স রয়েছেন সবার বুঝতে সুবিধা হবে তুমি অ্যাকচুয়ালি কী করো। অ্যান্ড অনেক কিছু ঘটনা, অনেক কিছু থিওরিজ নিয়ে আমরা কথা বলবো। তোমার নিজের লাইফের যে ঘটনাটা রয়েছে, যে মারাত্মক ঘটনাটা রয়েছে, সেটাকে আমি জানতে চাই। কি হয়েছিল মৌমিতাদি, কিভাবে এই পাথে তুমি চলে এলে? দেখো, এই পাথে চলে আসাটা অ্যাকচুয়ালি বলতে পারো লেখা থাকে। আচ্ছা। ইউনিভার্সাল এনার্জি তোমাকে অ্যাট্রাক্ট করবে, তুমি এখানে চুজ করতে পারো না, তুমি চুজেন, তোমাকে চুজ করা হবে। এবং যখন প্রপার সময় আসবে, সময়ের আগে কিন্তু কিছুই ঘটনা ঘটে না, তো যখন সময় আসবে তখন তুমি পুরোপুরি সেই জগতে ঢুকে যাবে। তো এবার বলি আমার একদম ছোটোবেলার, আজকের দিনে আমি কিন্তু সেই ছোটোবেলাতে জানতাম না যে পরবর্তীকালে আমার সাথে কি ঘটতে চলেছে, বা আমি কোন জগতে যেতে পারি বা যাব। তখন আমার প্রথম একদম ছোটোবেলাকার একটা কাহিনী দিয়ে আমি শুরু করি, এক কাহিনী দিয়ে। তখন আমার বয়স হার্ডলি 4 বা 5 বছর। আমার মা আমাকে আঁকা শিখিয়েছিলেন। সব বাচ্চাদের তার মায়েরা আঁকা শেখায়, খুব নর্মাল ব্যাপার। মা আমাকে স্টার আঁকা শিখিয়েছিলেন,
এবং তখন আমি 5 অ্যাঙ্গেল স্টার আঁকতাম এবং আচ্ছা। স্টারটা আমার খুব পছন্দের ছিল। আমি প্রথম আঁকতে শিখেছি, আমি কিন্তু সারা পাতা জুড়ে স্টার আঁকতাম। ছোট্টবেলায় আমি স্টার আঁকতাম এবং আমার এখনও মনে আছে 4-5 বছর বয়সের কথা। এবং পরবর্তীকালে আমি যখন বড়ও হয়েছি, আমার স্টারটা খুব ফেভারিট ছিল, 5 অ্যাঙ্গেল স্টার। আমি কিন্তু সব খাতাতে বইয়ের মলাটের ওপরে একটা স্টার আঁকতাম। দিন এভাবে কেটেছে। স্টার তো আমরা একটা নর্মাল স্টার, বাচ্চাদের স্বভাব, স্টার এঁকেছি। আরও একটা জিনিস মা আঁকা শিখিয়েছিলেন, সেটা হচ্ছে আউল, প্যাঁচা। ঠিক আছে, মায়েরা তো এগুলো শিখিয়েই থাকেন। আমি প্যাঁচাও আঁকতাম, কিন্তু বেশি হচ্ছে স্টারটা আঁকতাম। এইবারে দিন কেটেছে, আমি বড় হয়েছি, পড়াশোনা কমপ্লিট করেছি। পড়াশোনা কমপ্লিট করার পরে আস্তে আস্তে আমি অকাল্টের জগতের সাথে আমার ইন্টারেস্ট হয়েছে এক সময়। তখন আমার গ্র্যাজুয়েশনের সময়তে প্রথম আমার তারা নক্ষত্র কী করে আমাদের লাইফে ভীষণভাবে এফেক্টেড দেয়, ইনফ্লুয়েন্স করে, তো সেটা জানার আমার খুব ইচ্ছে ছিল। যে এই সূর্য উঠছে, দিন হচ্ছে, সূর্য ডুবছে, রাত হচ্ছে, মানে পৃথিবী তো পুরো প্রভাবিত, তো আমাদের জীবনও নিশ্চয়ই প্রভাবিত হয়। এই জায়গা থেকে কিন্তু আমার অকাল্টের উপর ইন্টারেস্ট ছিল, অ্যাস্ট্রোলজির উপর ইন্টারেস্ট ছিল। অ্যাস্ট্রোলজির সাথে সাথে পরবর্তীকালে নিউমারোলজি জানলাম, নিউমারোলজির ওপরে ইন্টারেস্ট হলো। পরবর্তীকালে আমি নিউমারোলজি শিখলাম। ঠিক আছে, নিউমারোলজি শিখে আমি প্রফেশনালি কাজ শুরু করলাম। প্রফেশনালি কাজ শুরু করতে করতে আমি কিন্তু স্টার আঁকা ভুলেই গেছি। ঠিক আছে, আর একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আমি বলবো। ক্লাস 6-এ থাকতে আমার সাথে প্রথম শুরু হয়েছিল, যেটা আমি রিয়েলাইজ করেছিলাম 2023-তে, এবং এই স্টারের রিয়েলাইজেশনও আমার আছে, যেটা কিন্তু 2023-তে, সেটা আমি পরে বলছি। ঠিক আছে, তো আমার অকাল্টের জগতে আমার শুরু হলো পথ চলা। ফার্স্ট যদি অকাল্টের ডোর, অকাল্টকে যদি আমি পুরো হাউসের সাথে, অকাল্ট তো একটা অবশ্যই হাউস, বিকজ অকাল্টের প্রচুর ব্রাঞ্চেস রয়েছে, আমি হাউসের সাথে কম্পেয়ার করি, তো হাউসের ডোরটা আমি খুলেছিলাম ফার্স্ট নিউমারোলজি দিয়েই প্রফেশনালি। ঠিক আছে, আমি প্রফেশনালি কাজ শুরু করি ইন দ্য ইয়ার 2023। ইন দ্য ইয়ার 2023 নিউমারোলজি নিয়ে আমার চলছে না, শুরু করেছি আমি তার আগে, আমি 7 ইয়ার্স হয়ে গেছে। আমি অনলাইনে শুরু করেছি আমি 2020 থেকে। তারও আগে অফলাইনে করতাম, তখন যারা রিলেটিভ, আশেপাশে ফ্রেন্ড সার্কেল, তাদের কাছে তারাই প্রেডিকশন করতাম। পরবর্তীকালে অনলাইনটা খুব কিন্তু পপুলার হলো করোনা পিরিয়ড থেকে, কোভিড টাইমটা থেকে, তো তারপরে আমি অনলাইন শুরু করলাম। তো তখন আমি নিউমারোলজি করছি। 2023-তে যেখানে আমার লাইফ বলতে পারো একটা টার্নিং পয়েন্ট, যেখানে এসে আমার লাইফ আমাকে মনে করিয়ে দিল ছোটোবেলাকার ঘটনাগুলো। 2023-এর মার্চ মাস আমি ফেসবুকে একটা অস্টিওম্যান্সির একটা রিলস দেখলাম। তখন আমি অনেক দিন ধরে, আমি নিজেও নিউমারোলজি করি, বলতে পারো যে আমার প্রেডিকশন, কিন্তু আমার প্রেডিকশন আমি করি, তবুও কিছু কিছু সময় কখনো দেখবে এই প্রফেশনে যারা থাকেন না, নিজের ব্যাপারে কোনো ডিসিশন হয়তো মনে হয় যে কারোর থেকে যদি আমি এই ডিসিশনটা পেতাম, কারণ নিজের ব্যাপারে কিন্তু প্রেডিকশনটা কোথাও মনে হয় আমি নিজের সাথে বায়াসনেস করছি না, তো এটা আসবে। তো আমি এরকম খুঁজছিলাম একটা প্রশ্নের উত্তর, যেটা কি হবে, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম নিজের ব্যাপারে, অবশ্যই সেটা নিজের ব্যাপারেই ছিল। এই মুহূর্তে ফেসবুকে স্ক্রল করতে করতে আমার কাছে একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আমি অ্যাকসেপ্ট করেছি। তার প্রোফাইলটা দেখতাম, কিন্তু তখনও কথা বলিনি। ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, অনেকেই আসে, আমি দেখলাম বাহ, সুন্দর মতো একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ডক্টর শকুন্তলা আচার্যা, অ্যাকসেপ্ট করলাম। ওর পোস্ট দেখতাম, তো পোস্ট দেখতে দেখতে হঠাৎ করে ওর প্রোফাইলে একদিন, ও জানুয়ারি মাসে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, এটা হচ্ছে মার্চে। তো হঠাৎ করে একদিন দেখলাম অস্টিওম্যান্সির একটা রিলস। অস্টিওম্যান্সির ব্যাপারটা একটু বলো। বোন রিডিং। বোন মানে মানুষের হাড়, সেখানে অ্যানিম্যাল হাড় দিয়ে হতে পারে, সেটা মানুষের হাড় দিয়ে সবসময় হবে এখন এরকম ব্যাপার নয়। বোন রিডিং এর ব্যাপারে আমি তোমাকে পরে বলবো, বিকজ না হলে এখান থেকে না আমার যে স্টোরিটা বলছি এটা হারিয়ে যাবে। আমি বোন রিডিং, অস্টিওম্যান্সি নিয়ে আমি পরবর্তীকালে ডিটেলসে বলবো নিশ্চয়ই। হ্যাঁ, তো এখন একটু ইন্টারেস্ট থাকুক, মিস্ট্রি থাকুক একটু, তোমারও ভালো লাগবে, দর্শকদেরও ভালো লাগবে, তাই না? তো অস্টিওম্যান্সির একটা রিলস দেখলাম, ইয়েস অর নো। তো আমি আমার জন্য একটা অ্যান্সার পেলাম। আমি দেখেছিলাম ঠিক দুপুরের দিকে আমি রিলসটা দেখলাম। ও বললো, এরকম রিলসে বলা ছিল যে তোমার যে কোশ্চেনটা রয়েছে সেটা তুমি ভেবে নাও, আর ভেবে নেওয়ার পরে রিলসটা তুমি দেখো, ওপরে ডেসক্রিপশন বক্সে লেখা ছিল। তো আমি ভেবে নিয়ে দেখলাম, তো আমার রেজাল্ট একটা এলো ইয়েস। আমি যে ব্যাপারে অ্যান্সারটা চাইছিলাম ইভিনিংয়ের মধ্যে সেটা হলো। হ্যাঁ, ইভিনিংয়ের মধ্যে সেটা হলো। আমি ওয়াও,
ভেরি ইন্টারেস্টিং, দারুণ জিনিস। আর অকাল্টে আমার ভীষণ ইন্টারেস্ট, মানে আমি অকাল্টে নিউমারোলজি শিখেছি, আমি অকাল্টে কিন্তু আরও পরবর্তীকালে আরও কিছু ব্রাঞ্চে শিখেছি। আর অকাল্টে আমার মানে এটা আমি বলে বোঝাতে পারবো না এটা কীরকম টান, আমি কখনো বোর হই না অকাল্ট নিয়ে যারা যখন নতুন এই আলোচনা হয়। বিষয়টা দেখছে তাদের জন্য অকাল্ট ব্যাপারটা কি একটু ছোট করে বুঝিয়ে দাও। অকাল্ট বলতে তুমি যদি বলো, খুব পরিষ্কারভাবে বলছি, জাদুবিদ্যা বোঝায়, যেখানে অকাল্ট হচ্ছে গুপ্তবিদ্যা। অ্যাকচুয়ালি অকাল্ট যেটা বলা হয়, জাদুবিদ্যা এক্স্যাক্ট নয়, জাদুবিদ্যার মানে হলো উইচক্রাফট, এটা হলো গুপ্তবিদ্যা, যেটা তুমি দেখতে পাচ্ছ না, আমরা দেখতে পাচ্ছি। ওকে, নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছি, প্ল্যানেটের সিচুয়েশনের মাধ্যমে দেখতে পাচ্ছি, কখনো একটা অ্যাবস্ট্রাকচারের মাধ্যমে দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে, কখনো বনের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে সেটা আমি দেখতে পাচ্ছি, কখনো বাস্তুর থ্রুতে আমি দেখতে পাচ্ছি, এনার্জি ওয়াইজ বিভিন্নভাবে আমি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গুপ্তবিদ্যা, অকাল্ট। তো এই অকাল্টে আমার ভীষণ ইন্টারেস্ট, এই ধরনের অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বিভিন্ন রকমের। যতই আমাকে এই ব্যাপারে তুমি যদি 4-5 ঘন্টা আমার সাথে ডিসকাশনে বসো, আমি বোর হব না, হয়তো তুমি বোর হয়ে যাবে। আমিও হয়তো হব না। আচ্ছা, যাই হোক, খুব ভালো। তো আমি যখন দেখলাম ইভিনিংয়ে সেটা হয়ে গেল, আমি বললাম, দারুণ জিনিস। কোশ্চেন করেছিলে, ইয়েস নো হয়েছে, ইয়েস করেছিলে, আমার চলে গেছে একদম। আমি ভেবে নিয়েছিলাম যেটা আমি যে ব্যাপারে আমার কোশ্চেন ছিল সেই ব্যাপারে আমার অ্যান্সারটা আসে ইয়েস। অ্যাকচুয়ালি ওর ওই রিলসে অ্যান্সারটা ইয়েস এসেছিল, তো আমার সাথে আমি যে ব্যাপারে অ্যান্সারটা চাইছিলাম সেটা কিন্তু ইভিনিংয়ের মধ্যে হয়ে গেল, আমি তার অ্যান্সার পেয়ে গেলাম। তো এবার মনে হলো যে আমি মেয়েটাকে একটা থ্যাঙ্কস জানাবো, বা আমি কথা বলবো, এত সুন্দর একটা রিডিং শেখার ইচ্ছেতেও তখন, যে একটু শিখবো বা জানবো ব্যাপারটা নিয়ে। শকুন্তলা ম্যামের কথা বলছো? হ্যাঁ, অবশ্যই, ডক্টর শকুন্তলা আচার্যার থেকেই আমার তখনও কিন্তু ওর সাথে আমার কথা হয়নি, এটা মার্চ 2023 মার্চ। তো আমি ইনবক্সে গেলাম, ইনবক্সে গিয়ে আমি থ্যাঙ্কসটা যখন লিখবো যে তোমার এই রিডিংটা আমি দেখলাম, খুব ভালো লাগলো, তখন আমি দেখি অলরেডি জানুয়ারি মাসে হাই গুড মর্নিং। তুমি যাকে থ্যাঙ্কস বলতে চাইছো তার কাছ থেকে 2 মাস আগে থেকে তোমার কাছে টেক্সট, 3 মাস মানে মার্চ, 3 মাস আগে সে যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তখন কিন্তু অলরেডি হাই গুড মর্নিং। আমি তখন ক্যালকুলেট করছি, ও তো এরকম সময়তেই মানে জানুয়ারির দিকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। ও তার আগে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল, ফেসবুকেও ছিল না, ফেসবুকটা খুলেছে কিন্তু তার পরপরই আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওকে, ঠিক আছে। তো তখন আমাদের কথা শুরু হয়, কথা শুরু হলো, আমি তখন জানলাম ও স্যাটানিক উইচ। আমাদের স্যাটানিক উইচ মানে? ইয়েস, সে স্যাটানিক উইচ। আমি জানলাম ওর থেকে স্যাটানিক উইচ। আমাদের গল্প হতে হতে হয়তো ধরো আমাদের রাত 11টা থেকে কথা শুরু হয়েছে, সাপোজ আমি বলছি, ভোর 4টেও হয়ে গেছে, আমাদের কিন্তু এই টপিকে কথা চলতো। কথা চলতে চলতে আমি ওর গল্প শুনলাম, এখানে ওর গল্পের কথাও আমি বলবো, ওর লাইফের গল্প, যেখানে আমি তোমাকে প্রথমেই বললাম এই যে অকাল্টে আসা, এটা কিন্তু মহাজাগতিক আকর্ষণ। তোমাকে, তুমি চুজ করার এখানে কেউ নয়, তোমাকে চুজ করা হবে, এবং যার ইঙ্গিত থাকবে কিন্তু অনেক ছোটবেলায়। ঠিক আছে। ফার্স্ট আমি ওর থেকে, আমি না যার সাথে পরিচয় হতো বরাবর, আমার একটা অভ্যেস ছিল, আমি তার ডেট অফ বার্থ জানতাম। তোমার ডেট অফ বার্থ কবে, তোমার বার্থডে কবে, যখন জানতাম না, ইয়ার তো সকলে বলে না নর্মালি, আমি এখন নিউমোরোলজিস্ট, তো আমি প্রেডিকশন করি, সকলে এসে আমাকে ইয়ার বলতে বাধ্য হয়, বাট নর্মালি কি হয়, সবাই তো ইয়ার বলবে না, না ইয়ারটা না, এজ কখনো জিজ্ঞাসা করা যায় না, স্পেশালি মেয়েদের, ছেলেদেরও এখন এসে গেছে। যাই হোক, তো আমার না খুব ইন্টারেস্ট ছিল এটা বার্থডেটা জানার। তো আমি সবার আগে নিউমোরোলজিস্ট, হ্যাঁ, নিউমোরোলজিস্ট হওয়ার আগে জন্য বললাম না, একটা নেচার থাকে তার মধ্যে। আমি কিন্তু ছোট থেকেই না, যখন একটু বড় হয়েছি, এই তোর বার্থডে কবে, বন্ধুদেরও জিজ্ঞাসা করতাম, আচ্ছা তোর বার্থডে কবে, এরকম আমার জানার একটা হ্যাবিট ছিল। তো নর্মালি আমি শকুন্তলাকেও জিজ্ঞাসা করলাম যে তোমার বার্থডে কবে, তো বললো 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর। ও আমাকেও জিজ্ঞাসা করলো তোমার বার্থডে কবে, 6 মার্চ। ওকে, বললো বাহ, দারুণ ডেটে তোমার জন্ম, 6। তো আমাকে এইটুকুনি তখন বললো, আমিও জানলাম ওর ডেট অফ বার্থটা 13। কথা চলতে থাকে, আমার কথা চলতে থাকে, কথা চলতে চলতে আমি জানতে পারি লুসিফারের ব্যাপারে। লুসিফারের ব্যাপারে আমি জানতে বলে নাও, ঠিক আছে। পরবর্তীকালে লুসিফারের ব্যাপারে আরও আমি বলবো, লর্ড লুসিফারের ব্যাপারে জানতে পারি, লর্ড স্যাটানের ব্যাপারে জানতে পারি। আমি কিন্তু ওর থেকে শুনতাম যে বিভিন্ন ব্যাপারে, আমার কিন্তু গ্রাউন্ডটা অকাল্টের, আমার যে গ্রাউন্ড ছিল পুরো আলাদা, নিউমোরোলজি, ঠিক আছে। কিন্তু ওর থেকে যখন আমি শুনতাম, আমি কখনো বোর হতাম না, আমি শুনতাম, আরও শুনতাম, এবং প্রতিদিন কখনো এমন হয়নি যখন আমি ওকে বলেছি না আমি ফোনটা রাখছি, কখনো আমি বলতাম না। তো এই গল্পটা মানে স্টোরি, এই আমাদের কনভারসেশন যদি আরও চলে, তো এইরকমভাবে আমি আরও জানলাম, এবং আমি কোথাও থেকে একটা
ও কিন্তু আমাকে তখন বলেছে ও লর্ড লুসিফারকে মানে বা লর্ড স্যাটার্নকে মানে, ঠিক আছে, এইটুকুনি আমাকে বলেছে, ডেভিল ওয়ার্শিপার। ডেভিল ওয়ার্শিপার, ঠিক আছে। তো ওর লাইফের স্টোরি ও তখন আমাকে বলে। এবার আমি ওর লাইফের স্টোরি বলছি, আমার লাইফের পুরো স্টোরিটা এখনো বলিনি, বাট স্টার্ট ওটা আমি অবধি বলছি। জানি আমরা। হ্যাঁ, স্টার্টিংটা জানো, স্টার্টটা জানো, আরও আসবে পরবর্তীকালে। অ্যাকচুয়ালি আর একটা নাম্বার নিয়ে আছে আমার রিয়েলাইজেশন, যেটা আমার একটু পরে হয়েছিল, তাই জন্য এখন আমি আসছি না, এখন আমি ওর স্টোরিটা নিয়ে বলছি। ও আমাকে, আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি যে একজন উইচ, স্যাটানিক উইচ, কিভাবে হলে? তখন বললো অ্যাকচুয়ালি এটা কেউ হয় না, এটা সিলেক্টেড, বর্ন উইচ। যারা উইচ হয় তারা বর্ন উইচ হয়। আমি বললাম কিভাবে? খুব ইন্টারেস্টিং লাগলো প্রথমে আমার, কিভাবে? বলছে আমি এখান থেকে পড়াশোনা নর্মালি করেছি, ও ক্রাইস্ট চার্চ কলেজের, দমদমের আমাদেরই ক্রাইস্ট চার্চ কলেজ, ক্রাইস্ট চার্চ কলেজ ভুল বললাম, স্কুলে পড়তেন। ক্রাইস্ট চার্চ স্কুলে থেকে ওর পড়াশোনা কমপ্লিট করে, তারপর প্রেসিডেন্সি থেকে মাস্টার্স কমপ্লিট হয়ে মনার্স ইউনিভার্সিটিতে চান্স পায়, অস্ট্রেলিয়ার মনার্স ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যায় সাইকোলজির ওপর, ঠিক আছে, সাইকোলজির ওপরে ও পিএইচডি করতে যায়। ওখানে যখন পিএইচডি করতে যায়, ওর ইউনিভার্সিটিতে আরও অনেক ফ্রেন্ডসরা ছিল, সেখানে অনেক মেয়েরা ওকে বলেছিল আমরা একটা সোসাইটিতে আছি, ইনভলভড আছি, আমরা একটা সোসাইটিতে যাই। তো ফ্রেন্ডসদের সাথে যেটা হয়, তোরা কোন সোসাইটিতে যাস, আমিও যাব, ইন্টারেস্টেড হয় যে কীরকম সোসাইটি, ওখানেও যায়। তখন কিন্তু অকাল্টের থেকে অনেক দূরে, উইচক্রাফট থেকে বা যে কোনো রকমের অকাল্ট থেকে, এমনও নয় যে অ্যাস্ট্রোলজি করতো বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছিল, টোটাল দূরে, ঠিক আছে। তার আগে ওর লাইফ গেছে ফ্রেন্ডস নিয়ে, যেমন হয় কলেজ স্টুডেন্ট সেই হিসেবে যেরকম করে, কলেজের একটা মেয়ে যেরকম এনজয় করে ফ্রেন্ডসদের সাথে, রিলেটিভদের সাথে, ফ্যামিলির সাথে আড্ডা মেরে যেমন লাইফ যায়, সেরকমই গেছে। তো ফার্স্ট ও সোসাইটিতে যায়, দেখে বেশ অন্যরকম একটা সোসাইটি, এখানে সবাই মেডিটেশন করছে, বিভিন্ন রকম কথাবার্তা চলছে, একদম সাইলেন্ট মেডিটেশন। তো প্রথম দিকে কনসেন্ট্রেটও কিন্তু করতে পারেনি। পরে ওখানে ওর যে উইচ মাদারের সাথে কথা হয়, 4 আওয়ার্স কনভারসেশন ছিল ওর কাছ থেকে, যেটা শুনেছি 4 আওয়ার্স ওদের কনভারসেশন ছিল ওর উইচ মাদারের সাথে। তো সেখানে ওর উইচ মাদার ওকে একটা কথা বলেছিলেন যে তুমি এখানে মোনার্স ইউনিভার্সিটিতে তুমি যে পড়তে এসেছো, এটা শুধুমাত্র একটা অজুহাত, একটা ঘটনা ঘটবে, ঘটনাটার বলতে পারো কারণ, কিন্তু আসলে তুমি মনার্স ইউনিভার্সিটিতে পড়তে আসোনি, তুমি আসলে যেটা এসছো অকাল্টের দুনিয়ায় পা রাখতে এসেছো, এবং এখন থেকে অ্যাকচুয়ালি তোমার সাধনার জগৎ শুরু। ওকে। এবং ওকে আরেকটা কথা বলে যে তুমি 4 বছর বয়সেই উইচ হয়ে গেছো। ও তখন বুঝতে পারে না যে 4 বছর বয়সে উইচ হয়ে গেছে। ওকে ওর উইচ মাদার এটাই বলেছিলেন যে তুমি 4 বছর বয়সেই আসলে তুমি উইচ হয়ে গেছো, ঠিক আছে। ও তখন বুঝতে পারে না যে 4 বছর বয়সে কিভাবে আমি উইচ হলাম। বললো তুমি এই জগতে যখন আরও ঢুকবে জানতে পারবে। এরপরে ও দীক্ষা হয়, ও স্যাটানিক উইচক্রাফটে দীক্ষা নেয়। আর ওখানে যে 4 ঘন্টার ওর কনভারসেশন ছিল, তাতে কিন্তু পুরোপুরি ওর মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। এতদিনও যে লাইফে ছিল সেই লাইফ থেকে কিন্তু তখনও ফিল করছে ডিট্যাচ। তখন কিন্তু ওই 4 ঘন্টা উইচ মাদারের সাথে যে ডিসকাশন ওর হয়েছে, যে সাধনার জগতের গল্প উনি করেছেন, সেটাতেই কিন্তু তখন অ্যাট্রাকশন ফিল করে, এবং এতটাই অ্যাট্রাকশন যেখান থেকেও দীক্ষা নেয়, স্যাটানিক উইচক্রাফটের ও দীক্ষা নেয়। স্যাটানিক উইচক্রাফটের দীক্ষা নেওয়ার পরে বিভিন্ন, ওর তো পুরো ট্র্যাডিশনাল উইচক্রাফট, এবং ট্র্যাডিশনাল উইচক্রাফটে কী হয় দেখো, উইচক্রাফটে নর্মালি কিন্তু কোনো রকম কোর্স হয় না, হাতে কলমে শিক্ষা। তো ওদের উইচ মাদার যখন বিভিন্ন রকম পরবর্তীকালের রিচুয়ালের রেসিপি, কি ইনগ্রেডিয়েন্ট লাগে, এক একটা আমাদের যে বিভিন্ন রকম রেমেডি দেওয়া হয় তার কিন্তু বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস লাগে, এবং আমাদের কিন্তু টোটাল পঞ্চতত্ত্ব নিয়েই কাজ, বিভিন্ন রকম নেচারের জিনিস, গাছ বলো, তারপরে আমাদের নদীর জল বলো, স্পেশাল একরকম নদী আছে, সেই নদী কিন্তু ভীষণ আমাদের জন্য পবিত্র। সেটা গঙ্গা নয়, আই গেস। না, নাম বলতে পারবো না, ওটা বলা যাবে না। একটা হাওয়া আছে, অবশ্যই একটা হাওয়া, একটা বিশেষ সময়ের হাওয়া, আচ্ছা, ঠিক আছে, একটা গাছ আছে, একটা স্টার আছে, ঠিক আছে। তো এরকম কিন্তু বিভিন্ন জিনিস আছে যেগুলো বলতে পারো ম্যাজিক্যাল পাওয়ার। এই পাওয়ারগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হয়, ঠিক আছে, এবং বিভিন্ন রকমের ম্যাজিক্যাল যে রেমেডিস হয় তখন কিন্তু
আমরা এই যে জিনিসগুলো তোমাকে বললাম বা নেচারের যে পঞ্চতত্ত্ব সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং বিশেষ এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কিন্তু আমাদের জন্য, আমাদের ব্ল্যাক ম্যাজিকের কাজের জন্য বা রেমেডির জন্য ভীষণ আমাদের লাগবে, ওটা ছাড়া আমরা করতে পারবো না। যখন ওকে শেখানো হয়, তো হাতে কলমে অস্ট্রেলিয়াতে শিখেছে, রুইচ মাদার যখন শেখাচ্ছেন সবাইকে আরও যারা ছিল একসাথে, যখন ওই পাতাটার নাম বললো ওই গাছটার, তখন ওর বিশ্বব্রহ্মাণ্ড বলতে পারো ওই সময় পায়ের তলায় মাটি নেই। একটা পাতার নাম শুনে, মানে একটা গাছের নাম বা ওই গাছের পাতাটা লাগবে, একটা পাতা লাগবে এই রিচুয়ালের জন্য, ইনগ্রেডিয়েন্টসের রেসিপিতে এটা লাগবে, একটা গাছেরই একটা পাতা। আমি তোমায় গাছটার পাতাটা বলতে পারবো না কোন গাছের, বুঝতে পেরেছো তো? এগুলো ভীষণ হিডেন জিনিস, আমি বলতে পারবো না, আমি জানি আমি বলতে পারবো না। তো ও যখন শুনছে যে এই গাছের পাতাটা লাগবে, তখন ওর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এবার তুমি বললে কেন 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 মাটি সরবে? তোমার মনে এই কোশ্চেনটা Yeah, দর্শকরাও definitely. ভাববে। হ্যাঁ হ্যাঁ ওর উইচ মাদার একটা কথা বলেছিল যে তুমি পরবর্তীকালে জানতে পারবে 4 বছর বয়সেই তুমি উইচ হয়ে গেছো। তখনও ভাবছে ওর বাড়িতে কিন্তু ওই গাছটা আছে। 4 বছর বয়সে ও কিন্তু দাদার সাথে ওই গাছের তলাতে বসে খেলতো। আচ্ছা হ্যাঁ, এবং যেটা ওদের পাড়াতে বা ওই গাছটা ভীষণ কমন গাছ, তুমিও জানো, তোমাকে আমি বলতে পারবো না, বাট তুমি কোশ্চেন বলে দাও, আমি বিপ করে দেবো। নো, বলা যাবে না তো Okay. সরি এই জায়গাতে, ঠিক আছে? তো ও যখন শুনছে ওই পাতাটা, তখন কিন্তু ওর পায়ের তলার মাটি বলতে পারো মানে একদম সরে গেছে। হ্যাঁ, no. কারণ ও 4 বছর বয়স থেকে ওর দাদার সাথে কিন্তু ওই গাছের তলায় বসে খেলতো এবং ওর বাবা অনেকবার গাছটা কাটবে বলে ভেবেছিল, প্রতিবারই ও বাধা দিত, না গাছটা কেটো না, আমি আর দাদা ওই গাছের সাথে গাছের নিচে বসে খেলি। এবং ওই গাছটার সাথে কি হয়, ছোটবেলায় আমরা যে জিনিসটার সাথে অ্যাটাচ থাকি না, ওটার সাথে আমাদের খুব ইমোশন কাজ করে। তো ওর সাথে খুব ইমোশন ছিল এই গাছটা। ওর মা এমনও হয়েছে, আমি শুনেছি, ওর গাছের দোলনা বানিয়ে দিত, ওই গাছের ডালের দোলনা বানিয়ে দিয়েছে যেটা বসে ও দুলতো। তারপর কি হলো দোলনা বানানোর পর? হ্যাঁ, এরপরে তখন কিন্তু ওর রিয়েলাইজেশন এলো যে ওর উইচ মাদার কেন বলেছিল 4 বছর বয়সেই তুমি উইচ হয়ে গেছো। কারণ সে সেই পার্টিকুলার গাছটাকে এতটা ভালোবাসতো। একদম, শুধু তাই নয়, তার গাছ, সেই গাছটা তলাতে বসে কিন্তু খেলাধুলো করতো। ওকে। তো আমি তোমাকে প্রথমেই বলেছি মহাজাগতিক যে শক্তি, অকাল্টে আসাটা এমনি না যে আমি শখে চলে এলাম। শিখতে পারো তুমি, কিন্তু কিছু থাকে যখন তুমি উইচক্রাফট করবে, যখন তুমি উইচক্রাফট করা আর উইচ হওয়া দুটো কিন্তু ফারাক আছে। উইচক্রাফট শিখে যে কোনো কেউ 5টা স্পেল করতে পারে, তার মানেই যে উইচ হওয়া এটা কিন্তু নয়। বর্ন উইচ যারা হয় তাদের কিন্তু এরকমই মহাজাগতিক যে ইঙ্গিত, সেটা কিন্তু তার অনেক আগেই হয়ে যাবে এবং যখন সময় আসবে তাকে কিন্তু সেদিকেই অ্যাট্রাক্ট করবে এবং সে অ্যাট্রাক্টেড হবে। তো এবার আমি এগোচ্ছি, ওর কাছ থেকে আমি শুনলাম এরকম, তো আমাকে গাছটির কথাও পরবর্তীকালে জানালো। আমি ওর কাছ থেকে লুসিফারের ব্যাপারে শুনি এবং আমি তোমাকে বলেছিলাম যে একটি স্টার মা আমাকে আঁকায়, তখন আমি ওর থেকে শুনলাম যে লুসিফারকে যে রিপ্রেজেন্ট করে একটা, সেটা কিন্তু 5 অ্যাঙ্গেল একটা স্টার। তুমি আমার কাছে পড়া দেখছো, পেন্টাগ্রাম। পেন্টাগ্রাম। ইভেন লুসিফারের নাম হচ্ছে লুসিফার মর্নিং স্টার। লুসিফার মর্নিং স্টার, এটা নিয়েও আমি তোমাকে পরবর্তীকালে আরও কিছু জিনিস বলবো। তো আমি কিন্তু তখন জানলাম যে স্টারটা, আমি যে ছোটোবেলায়, যদিও রিয়েলাইজেশন কিন্তু আমার তখনও হয়নি, আমি শুনলাম পেন্টাগ্রামকে খুব মানা হয় এবং আমি একটা জিনিস দেখলাম প্রথমে, পেন্টাগ্রাম আমাকে খুব অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? এবং তুমি যদি কখনো আমার বাড়িতে যাও, আমার বাড়িতে কিন্তু তুমি দেখবে পেন্টাগ্রাম, মানে আমার বাড়িতে অনেক পেন্টাগ্রাম, আমার বেডরুমে ইভেন পেন্টাগ্রাম রাখা আছে। কারণ পেন্টাগ্রামটা এমন এখন আমার আত্মার সাথে, মানে বলতে পারো উইদাউট পেন্টাগ্রাম, উইদাউট এই স্টারটা আমার কাছে এখন অনেক কিছু, আমার বলতে পারো ব্রিদিং নেওয়া স্টার, এই স্টারটা আমি সবসময় সাথে রাখি, ঠিক আছে? এবং পরবর্তীকালে এই যখন আমার সাথে স্টারটা প্রচণ্ড অ্যাট্রাক্ট করছে, লুসিফার আমাকে মনে হচ্ছে কোথাও একটা মারাত্মক পরিমাণে আমার সাথে খুব অ্যাটাচ আমি ফিল করছি, যে একটা অ্যাটাচমেন্ট সেইখানে। কিন্তু এটাকে হঠাৎ করে যে আমার এসেছে এটা নয়, হঠাৎ করেই আসা, কিন্তু একটা মানে এমন একটা যেটা আমাকে খুব পিস ফিল দিচ্ছে। মানুষ যখন দেখো কিছু একটা নিজেকে, আমি কিছু একটা কারণে, আমার আজকে ব্যবসায়িক কারণে আজকে এমনও আমাদের কাছে কিছু মানুষজন এসছে যারা তারা আমাকে পুজো করেন, হঠাৎ করে তারা বলছেন আমাকে লুসিফার না খুব অ্যাট্রাক্ট করছে। আমরা কিন্তু বুঝতে পেরেছি হ্যাঁ এসছে, কারণ কি পরবর্তীকালে কথা বলে জানতে পেরেছি আসলে তা নয়, তারা কোথাও থেকে শুনেছে, ইউটিউব, আজকাল ইউটিউব দেখে অনেক কিছু শোনা যায়, অনেক পডকাস্টই হচ্ছে ইউটিউবে, যে লুসিফারকে প্রে করলে বা ওরশিপ করলে অনেক টাকা পাওয়া যায়। আচ্ছা, তো এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি, পরবর্তীকালে বলবো। আচ্ছা, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, তুমি যার আরাধ্য হবে তাকে তুমি চুজ করবে না,
সে তোমাকে চুজ করে নেবে এবং যেটা অনেক আগে চুজ করা হবে। তো আমি পরবর্তীকালে কিন্তু রিয়েলাইজ করি যে এই স্টার যেটাতে আমি অ্যাট্রাক্ট হচ্ছি, আমার মা তো অনেক আগে এই স্টারটি আমাকে আঁকিয়েছিলেন। বা রাদার তুমি অনেক বেশি আঁকতে এটা? অনেক বেশি আমি আঁকতাম। মা আমাকে একবারই তো আঁকা শিখিয়েছে, কিন্তু তারপরে কিন্তু আমার হ্যাবিট হয়ে গিয়েছিল প্রত্যেকটা বইয়ের মলাটে খাতাতে এই স্টারটি আঁকা। এবং পরবর্তীকালে আমি জানলাম এটা কিন্তু লুসিফারের স্টার। এই পেন্টাগ্রাম যেটা, সেটাকে লাকি স্টার বলা হয়, এটা কিন্তু লুসিফারকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই স্টারটা। ঠিক আছে, এর পরবর্তীকালে আমি আরও একটা ইনসিডেন্ট বলবো, যেটা ওরও একটা ইনসিডেন্ট বা আমারও একটা ইনসিডেন্ট। একদিন আমি শুনছি, তো একদিন আমি ওকে একটা কোশ্চেন করেছিলাম যে আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বলো, যে তুমি লুসিফারের কথা বলছো বা স্যাটার্ন, লুসিফারেরই ডার্ক পার্ট স্যাটার্ন, তিনি কি আমাদের দৈত্যগুরু শুক্রাচার্য? শুক্রাচার্য, আচ্ছা, ওকে। তিনি কি আমাদের দৈত্যগুরু শুক্রাচার্য? ও আমাকে সেদিন কোনো অ্যান্সার দেয়নি। পরবর্তীকালে আমি ওকে আর একদিন কোশ্চেন করলাম যে তুমি এটা আমাকে অ্যাকচুয়ালি বলছো না, অ্যাকচুয়ালি কি সবটা কিন্তু আমাদের বলার রুলস প্রথমেও থাকে না, কারণ আমাকেও চুপ করে গেলে। হ্যাঁ একদম তাই, আমাকেও ও বুঝবে। তখন কিন্তু আমি এটা গল্প করছি তোমাকে মার্চ মাসের কথা, তখন ওর সাথে আমার কথা স্টার্ট হয়েছে সব। তো ও সব কিছু আমাকে বলবে না, বিকজ ও আমাকে এটা বুঝবে। তখন প্রত্যেকে আমাদের কাছে যখন কেউ আসে তখন কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো যে সে কতটা ডেডিকেটেড, অ্যাকচুয়ালি কি বলার জানার সে যোগ্য। তো এই ডেফিনেটলি আমরা কিন্তু প্রথমেই কিছু বলবো না। তো ও কিন্তু আমাকে প্রথমে কিছু বলেনি, ও কোশ্চেনটাকে ইগনোর করে গেছে। পরবর্তীকালে কিছুদিন পরে আমি ওকে আবারও জানতে চাই যে তুমি আমাকে এটা বললে না, অ্যাকচুয়ালি এটাই। তখন আমি একটা ওভার কনফিডেন্টলি বললাম। তখন ও আমাকে বলে যে আমি তোমার ভগবান তোমাকে চুজ করবে, কিন্তু তোমাকেও তোমার ভগবানকে খুঁজতে হবে। আমি বলে দেব না যে তোমার ভগবান এ। এটা কিন্তু ফ্যাক্ট, কি আমি কেউ বলে দিতে পারে না। তুমি কোন আরাধ্যর সাথে তুমি কানেক্টেড ফিল করবে, সেটা তোমার নিজের আত্মার সাথে করতে হবে। কেউ কাউকে বলে এই তোমার আরাধ্য, এটা হয় না। ডেফিনেটলি। তো আমি কিন্তু তখন ফিল করলাম, এবং তখন যদি বলো আমার পায়ের তলার মাটি সরলো, আমি তখন ওই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি রিয়েলাইজ করলাম যে এই পেন্টাগ্রামটা কিন্তু, যেটাকে পেন্টাগ্রাম বলে আমি আজকের দিনে জানলাম, আমি জানতাম না পেন্টাগ্রাম, বাট এই স্টারটা কিন্তু আমার মা আমাকে ছোটোবেলায় আঁকা শিখিয়েছিল। আরও একটা জিনিস আমি তোমায় বলি, যখন আমার 6 বছর বয়স, মা আমাকে প্রথম মর্নিং স্টার দেখিয়েছিল। যেটা ইভিনিং স্টার সেটা কিন্তু মর্নিং স্টার। মানে তুমি শুক্তারার কথা বলছো? শুক্তারার কথা বলছি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি স্টার, মর্নিং স্টার। শুক্তারারই কিন্তু মর্নিং স্টার, এবং ওটাই কিন্তু ইভিনিং টাইমে ইভিনিং স্টার, যেটাকে আমরা সাঁচতারা বলে থাকি। তো আমার মা ওটা যখন চিনিয়েছিল, যে নর্মালি হয় মায়েরা চেনায়, দেখ ওইটা হলো শুক্তারা। তো আমি কিন্তু প্রতিদিন সকালে উঠতাম, তখন আমার বাবার সাথে মর্নিং ওয়াক করার খুব হ্যাবিট ছিল। আমি সকালে উঠতাম সবার আগে, যখন আকাশের দিকে, আমি থাকি হালি শহরে, ওখানেই থাকতাম। আর হালি শহরেই ছিলাম, আমার বর্ন ব্রট আপ ওখানেই। তো আমি মর্নিং ওয়াক করতে বেরোতাম, আমি কিন্তু ওই তারাটা উঠতাম, ধরো 5টা এরকম বাজে বা 4:30 এরকম বাজে, বা ভোরবেলাও হয়তো কখনো উঠতে হয়েছে, আমি কিন্তু এই তারাটাকে দেখতাম। আমার খুব ভালো লাগতো, এই ইভিনিং স্টার আমি কিন্তু খুব দেখতাম। তখন আমি ভাবছি যে এই পেন্টাগ্রাম যে স্টার, এই মর্নিং স্টার লুসিফার, আমি তো এই স্টারটাকে অনেক আগে দেখতাম। তখন কিন্তু আমার রিয়েলাইজেশন এলো, আরও একটা রিয়েলাইজেশন আমার তখন এলো ক্লাস 6-এ যখন পড়ি। তোমাকে আমি বলেছিলাম ক্লাস 6-এর একটা স্টোরি বলবো। সাডেন আমার প্রত্যেকটা এক্সাম পেপারে 13 লেখা থাকতো। 13? প্রত্যেকটা এক্সাম পেপার দিত, এক্সাম টাইমে 13 মানে কিভাবে? 1-3 লেখা থাকতো, সিরিয়াল নাম্বার। আমি কিন্তু আর কারুর খুঁজে যে 11, 12, 13, 14 পেয়েছি এরকম নয়, আমারটাতেই লেখা 13। আমি জানি না কেন, আমি এর রিজন বলতে পারবো না কিভাবে হয়েছে। আমি কোনোদিন স্যারদের গিয়ে জিজ্ঞাসাও করিনি যে আমি এটা কী বা জিজ্ঞাসা করবো। প্রথম দিকে আমার ভালো লাগেনি, নর্মালি আমরা একটা কথা জানি কি আনলাকি 13। প্রথম দিন ভালো লাগলো না 13 লেখা, পরের দিনও 13 লেখা। মা আমাকে বলছে কী রে, তোর প্রশ্নের উপরে প্রতিদিন 13 কেন লেখা থাকে? আর আমি জানি না। এরপরে আমার কিউরিওসিটি বসে আমি দেখলাম, তো দেখি আগে 12 আছে কিনা বা পরে 14 আছে কিনা। আমি দেখলাম কিন্তু কেউ নেই, কোনো সিরিয়াল নেই, কিন্তু আমারটাই 13 লেখা, আর কারোরটাতে কিছুই লেখা নেই, হয়তো একটা কোনো মানে র্যান্ডাম কোনো নাম্বার রয়েছে, কিন্তু আগে পরে ওরকমভাবে নেই, আমারটা কিন্তু 13। এবং আশ্চর্যের বিষয়, 13 লেখা এক্সাম পেপারের অ্যান্সার, মানে আমার এক্সামগুলো কিন্তু ভালো হতো বা মার্কসও কিন্তু আমি ভালো পেতাম। তোমার জন্য আনলাকি ছিল না? না, পরবর্তীকালে আমি চাইতাম আমার 13 লেখা থাকুক। আচ্ছা, একটা এমন হয়ে গেছিলো। এই 13টা চললো কিন্তু আপ টু 9, 10।
তারপরে সাডেন এটা কিন্তু বন্ধ হয়ে গেল, আমিও ভুলে গেলাম। পরবর্তীকালে পড়াশোনা করলাম, অকাল্টের জগতেও নিউমারোলজি শিখলাম, অ্যাস্ট্রোলজিটা নিজে আমি সেলফ স্টাডি করতাম। সেদিন আমি রিয়েলাইজ করছি, যেদিন আমি লুসিফারকে পুরোপুরি জানলাম, সেদিন আমি ভাবছি 13, শকুন্তলা আচার্যর ডেট অফ বার্থ 13। আমার যার হাত ধরে বলতে পারো বা যার শিক্ষায় বলতে পারো, আমার অকাল্টের ডোর, আমি প্রথমেই বললাম অকাল্টের ডোর খোলা হচ্ছে আমার নিউমারোলজিতে। আমার স্যারের ডেট অফ বার্থ 13 ফেব্রুয়ারি। তাকে আমরা ইউটিউবে দেখতে পাই একদম। এবং তখন আমি আরও ব্যাকে যাচ্ছি, আমার মায়ের ডেট অফ বার্থ 13 নভেম্বর। ওকে। আমার মাই কিন্তু প্রথম স্টার আঁকা শিখিয়েছে। শকুন্তলাদের বার্থডে কবে? 13 সেপ্টেম্বর। আমার মায়ের 13 নভেম্বর। আমার অরবিন্দ সুদ স্যারের 13 ফেব্রুয়ারি। তখন কিন্তু আমি কানেক্ট করছি যে অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি আমি অনেক আগে, 13, যে আমার লাইফকে চেঞ্জ আনবে, যে আমার লাইফে চেঞ্জ আনবে। নাম্বার অফ রাহু। এবং 13 কিন্তু একটা বলা হয়, সেদিন 13 সেপ্টেম্বর যে দিনটা, সেদিন কিন্তু বলা হয় নরকের দরজা খুলে যায়, এবং এটা ডেভিল নাম্বার। 13 নাম্বার কিন্তু তাকেই ওয়ার্শিপ করো তোমরা। ওয়ার্শিপ করি। তো অ্যান্সার এরকম কিন্তু আমরা অনেক আগে কিছু পেয়ে যাই। ইটস অল কানেক্টেড। অবশ্যই সেই সময়তে আমি অ্যান্সার পেয়ে গিয়েছিলাম যে অকাল্টে আমি 13। যদি বলো অকাল্টে আসাও না, আমার মা কিন্তু আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে অকাল্টে আসা। ঠিক আছে। এবং আমার মা আর একটা জিনিস আমাকে সবসময় বলতেন, জীবনে ত্যাগ করতে হয়, জীবনে ত্যাগ না করলে কিছু পাওয়া যায় না। আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু এই পথেই, জীবনে আমিও আজকের দিনে এটা রিয়েলাইজ করি, জীবনে ত্যাগ করতে হয়। তুমি কিছুক্ষণ আগে বললে কি সোল দেওয়া, যখন আমি ফার্স্ট ডেভিলের কথা বললাম, ডেভিল আত্মা বেঁচে দেওয়া, হ্যাঁ ওরকম ব্যাপার। বাট এখানে কিন্তু কিছু দেওয়া, কি দেওয়া সেটা পরবর্তীকালে বলবো। বাট জীবনে কিন্তু তুমি যদি কিছু পেতে চাও, যেটাই তুমি বলো, সেখানে কিন্তু তোমাকে কিছু দিতে হবে, ত্যাগ কিছু থাকতে হবে, তবেই কিন্তু তুমি পেতে পারো। যে কোনো ব্যাপারে বলতে পারো। আজকে তুমি এখানে যে রয়েছো, তুমি অনেক পরিশ্রম দিচ্ছ, তাই না? তারপরে তুমি এই ফেমটা পাচ্ছ বা একটা অনেক সাবস্ক্রাইবার ফলোয়ার্স তোমার হচ্ছে, তো এখানেও তো দেওয়া। ঠিক সেরকম কোথাও ত্যাগটা দেওয়ার থাকে, ত্যাগ দিতে হয় তবে আমি কিছু পাবো। তো সব কিছুর পেছনে কিছু না কিছু ত্যাগ কিন্তু থাকে। এই যে এখানে তোমার এখানেও কিন্তু ত্যাগ আছে। দেখো অনেক সময় হয়তো তোমার এরকমও হবে যে কোনো পডকাস্ট শ্যুট তোমার আগে থেকে ফিক্সড রয়েছে, তোমার সেদিন হয়তো ফ্রেন্ডসদের সাথে কোনো পার্টি, সেটা তোমাকে ত্যাগ করতে হবে, এটাতেই হলো। তো তোমাকে ত্যাগ করতে হবে, তবে গিয়ে তুমি কিছু পাবে। তো ত্যাগটা কিন্তু আমাদের সাথে জড়িয়ে। তো আমার মা কিন্তু এটা আমাকে শেখাতেন যে সব কিছু ত্যাগ করতে হয়। এটা বলছো কানেক্টেড ফিল করলাম। তোমার সাথে আগের দিন রাতে যখন কথা হচ্ছিল, আমাদের তো ঘুরতে যাওয়ার কথা হয়েছিল ফেলো বন্ধুদের সাথে। আমি বললাম না, তোমার পডকাস্ট আছে, দ্যাটস ওয়াই ওটা ক্যান্সেল করেছি। তুমি আই থিঙ্ক ওই জিনিসটাকে কানেক্ট করলে। সব কানেক্টেড। তুমি এটাও দেখবে অনেক সময় এরকম হবে, কোনো ম্যারেজ সেরেমনি তোমার হাতে যাবার কথা, বা কোনো সেরেমনিতে, পার্টিতে, বাট তুমি পারবে না। তুমি দেখবে যে না, পডকাস্ট আমার ইম্পর্টেন্ট। তো ত্যাগ ইম্পর্টেন্ট, সব কিছু একসাথে। তুমি যদি ভাবো না আমি ম্যারেজ সেরেমনিতেও যাবো, সেম টাইম পডকাস্টও করবো, হবে না। তোমাকে একটা কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, এবার তোমার উপরে তুমি কোনটা স্যাক্রিফাইস করবে। তো আমার মা আমাকে এটা কিন্তু একটা গুরু তত্ত্ব আছে, ত্যাগ করতে হয়, আমাদের অকাল্টের সাথে ভীষণ জড়িত, যে মা কিন্তু আমাকে শিখিয়েছেন। এবং আমার মা কিন্তু যদি বলো ফার্স্ট অকাল্টে আমাকে কে মানে ইন্সপায়ার করেছে, আমার মা, দেন অরবিন্দ সুদ স্যার, তারপরে কিন্তু শকুন্তলা। এবং শকুন্তলার সাথে যেই কথা শুরু হয়েছে, আমি অনেক দিন আগে অ্যান্সার পেয়ে গেছি 13-এর, অ্যান্ড তখন কিন্তু শকুন্তলা এই জগতে নেই। ইভেন তুমি তখন অ্যানসারটা পেয়ে গেছো, বাট তুমি কোশ্চেনটা জানতে না, যে আমি কোশ্চেনটা জানতাম না। পরবর্তীকালে কোশ্চেনটা আমাকে ও জানিয়ে দিল। আমি তারা আঁকাটা শিখেছিলাম কিন্তু কার জানতাম না, ও আমাকে জানিয়ে দিল। তো আমাদের দুজনের মধ্যে যদি তুমি বলো না, একটা ইনফিনিটি, এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখানে শকুন্তলা দাঁড়িয়ে রয়েছে, এদিকে আমার লাইফে কি রয়েছে, স্টার রয়েছে, আর আমার লাইফে 13 নাম্বার রয়েছে, ওর লাইফে কি রয়েছে, 13, নিজেও 13 নাম্বার এবং একটা ট্রি। ঠিক আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি দুটোকে ক্রস করি, ঠিক আছে, এদিক থেকে এনার্জি, এদিকে দুটোকে ক্রস করে এদিক থেকে এদিক, এদিক থেকে কিন্তু ইনফিনিটি আসছে। নাম্বার 8 কাইন্ড অফ। তো ইনফিনিটি অকাল্ট, নেভার এন্ডিং। তো আমাদের সে শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতেও অবশ্যই চলবে। তো বলতে পারো না আমরা কানেক্টেড। আমাদের যে কানেকশানটা না, এটা একটা স্পিরিচুয়াল কানেকশান, এবং এটা পূর্ব নির্ধারিত ছিল
যে একটা সময় 13% কেউ আসবে যার থেকে আমি লুসিফারের ব্যাপারে জানবো, বা যার থেকে আমি স্টারটার ব্যাপারে জানবো, যে স্টারটা আমি 4 বছর 5 বছর বয়সে আঁকা শিখেছি। বেসিক একটা কনসেপ্ট আছে, যারা এরকম স্যাটানিক উইচ হয়, ডেভিল ওয়ার্শিপার হয়, স্যাটানিজম ফলো করে, তারা মানুষের ক্ষতি করে। এটা কতটা ঠিক? তোমার দেখার চোখ, তুমি যেভাবে দেখবে। ডেভিল, আমি সবার আগে বলবো যে ডেভিল বলা হয়, এই যে সবাই ডেভিল বলে, বাট ডেভিল বলতে তুমি কি বোঝো? ডেভিলের যে চিত্র তোমার কাছে কীরকম আসে, ডেভিলের নেচার কীরকম আসে, আমাকে এটা আগে বলো। ডেভিল মানে পপ কালচারে যদি আমি কনসিডার করি, একটা রাক্ষসের মুখ, যার দুটো শিং আছে, খেঁচানো দাঁত ফাত রয়েছে, চোখ দিয়ে জ্বলন্ত অঙ্গার রয়েছে তার। এটা তো দেখানো হচ্ছে, যেটা তুমি সিনেমায় দেখে থাকো। সিনেমায় দেখে থাকো, কোথাও কি এরকম আছে কি ডেভিল দেখতে এরকম হয়? এটা তো দেখানো হয়েছে, কারণ ডেভিলের ছবি, শিং আছে, তারপরে দাঁত বের করা, যেটা হরর মুভিতে দেখানো হয়। আমি বলতে চাইছি নেচার, ডেভিল নেচার তুমি কিরকম, যেটা আমি তোমাকে ইভেন বলছিলাম, মানে আমি যদি কনসিডার করি, ডেভিল এমন একটা এন্টিটি আমার নিজের মনে হয় যে খুব ম্যানিপুলেটিভ, যে ভগবান বা গডের যে ওয়েটা রয়েছে সেখান থেকে ম্যানিপুলেট করে আমাদেরকে বিপথে চালিত করে। 7 ডেডলি সিনস যে কনসেপ্টটা রয়েছে, 7টা মারাত্মক পাপ ডেভিল আমাদের করতে বাধ্য করে, এবং তার সাথে যখন আমরা কোনো ডিল করি, ইট ইজ লাইক আ গিভ অ্যান্ড টেক পলিসি। আমার থেকে কিছু নেবে, তারপরে সে আমাকে দেবে। আমি ডেভিল মানে এইটুকুই বুঝি। আর এখানে আমি একটু যারা দর্শক আছেন তাদের সুবিধার্থে বলছি, মমিতাদি যে লুসিফারের কথা বলছেন বা মর্নিং স্টারের কথা বলছেন, সেটা অ্যাব্রাহামিক রিলিজিয়নে গড সব থেকে নিখুঁতভাবে একজন এঞ্জেলকে তৈরি করেন, যে এঞ্জেল গডের এগেনস্টে চলে যায়, তাই জন্য তাকে জান্নাত থেকে বেদখল করে দেওয়া হয়, অ্যান্ড বলা হয় সে নাকি হেলের বেতাজ বাদশা। এখানে কথা তো এটা কিন্তু আমাদের দেখানো হয়, ঠিক আছে? দেখবে হরর মুভি মানেই দেখানো হয় কি একটা বিভৎস মুখ, তার এদিক থেকে খসে পড়েছে, দাঁত বেরিয়ে গেছে, চোখগুলো বেরিয়ে আসছে, বাট এরকম প্র্যাকটিক্যালি কোনো স্পিরিট কিন্তু এরকম হয় না। আমরা যেটাকে ভূত বলে ভয় পাই, অ্যাকচুয়ালি কি স্পিরিট, তো আত্মা, নেগেটিভ এনার্জি, স্পিরিট। স্পিরিট কিন্তু কখনো কারোর সামনে এসে দাঁত চোখ নাক মুখ বের করে এরকম ভয় দেখাবে, এটা কিন্তু না। স্পিরিট ফিল করায়। তো আমাদের কিন্তু দেখা, আমরা কিভাবে দেখছি সেটা বলে না হিন্দিতে একটা কথা, দেখনে কা নজরিয়া, লেন্স, আমি কোন লেন্সে দেখছি। তো এবার আমি বলবো ডেভিল, তুমি যার কথা বললে লুসিফার, ডেভিল, বা তুমি ডেভিলের একটা নেচার দিলে সে ম্যানিপুলেটিভ হবে, সে বিপথে নিয়ে যাবে। এখানে আমি বলবো বিপথ বলতে তুমি কি বোঝো, আমাকে বলো বিপথ বলতে কি। তার আগে আমি একটা কোশ্চেন যেটা রাখছি, সেটা হচ্ছে, তুমি বললে যে, আমি জিজ্ঞেস করলাম তোমাকে, এই যে স্যাটানিক উইচ বা ডেভিল হোয়াট এভার দ্যাট ইজ, এই যে কনসেপ্টটা, এরা কি মানুষের ক্ষতি করে? তুমি বললে যে এটা পার্সপেক্টিভের ওপর, ক্ষতি না লাভ। এটা আমাদের দেখানো হয়েছে যে সবসময় ক্ষতি করে, ঠিক আছে, সবসময় ক্ষতি করে, এটা আমাদের দেখানো হয়েছে। যেমন ইন্ডিয়াতে একটা উইচক্রাফট যদি তুমি বলো, উইচরাই ডেভিল ওরশিপার হয়, ঠিক আছে? তো এখানে যে ডেভিল বলা হয়, এটা কিন্তু আমি বললাম যে লেন্সে, আমি লেন্সে কীরকম দেখব সেটা কিন্তু বড় কথা। উইচক্রাফট কি অ্যাকচুয়ালি জীবন ধারণের ধরন, উইচক্রাফট একদম লাইফস্টাইল। উইচ হতে গেলে বা উইচক্রাফট করতে গেলে 3টে জিনিস কিন্তু তোমাকে খুব স্ট্রিক্টলি মানতে হবে। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, ঠিক আছে, যেটা ডিসিপ্লিন, রুলস, এবং পেশেন্স, ধৈর্য। পেশেন্স না থাকলে কিন্তু কখনো তুমি একজন, মানে যে কোনো কেউ, একজন উইচ যদি বলো, একজন উইচক্রাফটের জীবনে কিন্তু পেশেন্স সবার আগে রাখতে হবে, ঠিক আছে? জীবনকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে, এই জীবনের প্রত্যেকটা জিনিসকে কিন্তু নিয়মানুবর্তিতায় বাঁধতে হবে। কারণ প্রথম দিনই শয়তান তোমার সামনে এসে দেখা দেবেন না, আই গেস। না, শয়তান, এখানে যে তুমি বারবার বলছো না শয়তান শয়তান, তো আমার মনে হচ্ছে আগে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেই, ঠিক আছে? আমি আসবো এই জায়গাটাতে, একটা কোশ্চেন থেকেই আসছি। শয়তান দেখা দেওয়ার ব্যাপার নয়। অ্যাকচুয়ালি দেখো, তুমি যদি, আমরা যাকে আরাধ্য, তুমি এখানে শয়তান হলে তুমি ভগবানেরও বলো, যারা ভগবানেরও আরাধনা করেন সেখানেও কিন্তু প্রয়োজন, বিশেষ করে অকাল্ট প্রফেশন, ভীষণ প্রয়োজন, বিশেষ করে অকাল্ট প্রফেশনে ধৈর্য, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, এটা কিন্তু প্রয়োজন। তোমার জীবনে যদি ধৈর্য না থাকে তুমি কিন্তু শিখতে পারবে না, এক্সেল করতে পারবে না, একদম তুমি বুঝতে পারবে না। আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি, আমি যদি অধৈর্য হয়ে যাই এবং বারবার সময় দেখতে থাকি, তাহলে আমি তাকে শুনবো কি করে? এক্স্যাক্টলি। আমি যদি জীবনের প্রত্যেকটা কাজ যদি রুলস ওয়াইজ না মানি, আমার নিয়মানুবর্তিতা যদি না থাকে, তাহলে তো আমি আগের কাজ পরে, পরের কাজ আগে,
আমি অন্য মানুষের, আমি একজন হিলার, একজন উইচও তো একজন হিলার, ডেফিনেটলি অবশ্যই। তো অন্য মানুষের জীবনকে হিল করছে, তো আমি করব কি করে? আমার নিজের জীবনকে যদি আমি নিয়মানুবর্তিতাতে না বাঁধি, আমি যদি নিজের জীবনে ডিসিপ্লিন না আনি, শৃঙ্খলাবদ্ধ যদি না করি নিজেকে, সবার আগে নিজের জীবনকে, তাহলে আমি অন্যের জীবনকে শুধরবো কী করে? সবার আগে আমার নিজের জীবনকে শুধরোতে হবে। একটা কথা তোমায় বলি, উইচক্রাফট মানে যে ধরনের, উইচরাই ডেভিল ওরশিপার হয়, তো উইচ সম্পর্কেও কিন্তু একটা ভুল ধারণা আছে। ডাইনি শুনবে অনেক জায়গাতে, ঠিক আছে? ডাইনি বিদ্যা, অ্যাকচুয়ালি বিদ্যাটা কিন্তু ডাইনি নয়। ডাইনিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পোশাকি নাম, যেটা লেখকরা তৈরি করেছে ভয় তৈরি করার জন্য। কিছুক্ষণ আগে তুমি বলছিলে ডেভিল মানেই আমি এরকম বুঝি দাঁত মুখ নখ বের করা, ঠিক আছে? তো ডাইনি মানে কি একটা ভয় কিন্তু তৈরি করা হয়েছে, পোশাকি নাম একটা দেওয়া হয়েছে ভয় তৈরি করার জন্য। ঠাকুমার ঝুলিতে গুগল সার্চ করলে তুমি দেখতে পাবে উইচক্রাফটের বাংলা কি আছে, জাদুবিদ্যা। উইচ কাকে বলা হয়? জাদুবিদ্যায় পারদর্শী এক নারী। এখানে কিন্তু ডাইনি বলে কোনো কথা নেই। জাদুবিদ্যায় পারদর্শী নারীকে উইচ বলা হয়। অসম্ভবকে সম্ভব করতে পারে। তুমি একটা কোশ্চেন করলে উইচরা কি ক্ষতি করে এসেছে? না, উইচরা চিরদিন কিন্তু সমাজের ভালো করার জন্যই জন্মেছে। ইভেন স্যাটানিক উইচ যারা তারাও, ইভেন আমি বলবো স্যাটানিক উইচ যারা তারাও। আমরা যে রেমেডিগুলো দিই, আমাদের কাছে যেসব ক্লায়েন্টস আসে, তারা তাদের ক্ষতি করি কি আমরা? তারা তো আমাদের কাছে বিভিন্ন কাজ নিয়ে আসে, সেখানে তো তাদের কোনো ক্ষতির কাজ থাকে না। একটা কোশ্চেন করব, একটা মেয়ে আছে, তার বয়ফ্রেন্ড বা হোয়াটএভার আছে, ছেলে রয়েছে, ছেলেটি মেয়েটিকে বিভিন্নভাবে নিপীড়ন করেছে, যেটা হয়তো লয়ের কাছে সে প্রুফ করতে পারবে না। সেই সময় সে সেই ছেলেটার অত্যাচার থেকে মুক্তি পেতে চাইছে, কোনো স্যাটানিক উইচের কাছে গেল বা তোমাদের কাছে গেল, তুমি রেমেডি করলে, সেই রেমেডি করার জন্য সেই ছেলেটার কোনো একটাভাবে ক্ষতি হয়ে গেল, কথার কথা বলছি আমি, তাহলে তো এটা তো পুরো মানে দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভের ওপর, মেয়েটার জন্য ভালো হলো, মেয়েটা বেঁচে গেল, ছেলেটার জন্য ক্ষতি হলো, তাহলে তো আমি এটা বলতেই পারি যে একটা মুদ্রার এপিট ওপিট। তো তুমি কি সেই অ্যাসপেক্ট থেকেই বলছো পুরো ব্যাপারটা? আমি একটা কথা বলি, আমাদের দেশে অনেক ক্রাইম হয়, ক্রাইম তো হয়, একটা জাত মানে কোর্ট আছে যেখানে বিচার হয়, সেখানে বাদী পক্ষের উকিল থাকে, বিবাদী পক্ষের থাকে, মানে ক্রিমিনাল লয়ার। ক্রিমিনাল লয়ার কি কোনো ক্রাইম করে? না। আমরা ক্রিমিনাল লয়ারের মতো, কোনো ক্রিমিনাল আমার কাছে আসতে পারে, আমি তার জন্য কাজ করব। আমাদের আইনেই কিন্তু আছে ক্রিমিনাল লয়ারও কোনো ক্রিমিনালকে বাঁচাতে পারে। আইন আছে, একটা কথা বলা হয় আইন আছে, আইনের ফাঁকও আছে। একটা আইনের ফাঁক দিয়ে একটা ক্রিমিনালকেও কিন্তু ক্রিমিনাল লয়ার বাঁচিয়ে বের করে দিতে পারে, এটা তার কর্ম। এখানে কিন্তু তার পাপ হচ্ছে না, বা দেশের আইন ক্রিমিনাল লয়ারকে ধরতেও যাবে না, কারণ আইনেই আছে যে যার সাথে ক্রাইম হয়েছে সে কোর্টে একটা কেস করলো, ক্রিমিনালও সেখানে বাঁচতে চাইবে, এবং ক্রিমিনালকে বাঁচানোর জন্য কিন্তু ক্রিমিনাল লয়ার আছে। অকাল্টেও কিন্তু এমন কিছু আছে, অকাল্টেও কিন্তু এমন কাজ আছে। তো এখানে তুমি যদি বলো আমরা হচ্ছে ক্রিমিনাল লয়ারের, মানে ছেলেটার রেসপেক্টে যদি ভাবি সেটা ক্ষতিই হচ্ছে, তোমরা ক্ষতি করো, বাট মেয়েটার ভালো হচ্ছে। আমি এই জিনিসটাই জানতে চাইছিলাম বেসিক্যালি, মেয়েটার ভালো হচ্ছে, ঠিক আছে, মেয়েটার তো এখানে ভালো হচ্ছে। তো ক্রিমিনাল লয়ার যেরকম আমরাও সেরকম। আর কোর্টরুম যেটা তুমি ধরো, বা আমাদের দেশের আইন, কোর্টরুম না, আমাদের দেশের আইন ওটা হচ্ছে অকাল্ট। অকাল্টেই তো আছে, ইন্ডিয়ান অকাল্টেও তুমি যদি দেখো সেখানে কিন্তু মারণ উচ্চাটন রয়েছে, ডেফিনেটলি সেখানেও কারোর ভালো হচ্ছে, কারোর খারাপ হচ্ছে, কারোর কিন্তু খারাপ হচ্ছে। তো এটা বলতে পারো টোটালি কিন্তু একটা আইনের মতো পার্সপেক্টিভ, কি কারোর ভালো, সেখানে যদি তুমি বলো খারাপ, তো লয়ার যেমন ক্রিমিনাল লয়ার একজন ক্রাইমকে মানে ক্রিমিনালকে বাঁচিয়ে দিচ্ছে, ঠিক সেই রকম, ঠিক আছে। তো বেসিক্যালি আমি বলবো এই যে উইচক্রাফট, তুমি বললে উইচটা কি খারাপ করে, উইচক্রাফটের এরকম অনেক পার্ট আছে যেগুলো কিন্তু ভালোই করে, এবং প্রত্যেকটা উইচরা বরাবরই কিন্তু পৃথিবীর মানুষের ভালো করার জন্যই এসেছে। আমি তোমাকে বলতে পারি উইচক্রাফটের একটা পার্ট আছে যেটা হচ্ছে গ্রিন উইচক্রাফট। আচ্ছা, যেখানে কিন্তু নেচারকেই ওরশিপ করা হয়, এবং নেচারের বিভিন্ন যে আমাদের বিভিন্ন গাছ, একটা নেচারের মধ্যে কি ট্রি ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তো একটা গাছের পাতা, একটা গাছের ফুল, একটা গাছের শিকড়, একটা গাছের ছাল, এই নিয়েই কিন্তু ওখানে কাজ হয়, এবং আরও পঞ্চতত্ত্ব নিয়ে কাজ হয়, যেখানে কিন্তু বিভিন্ন রকমের মেডিসিন তৈরি হয় মানুষের শরীর মানে হেলথকে হিল করার জন্য, ঠিক আছে। বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের বিউটি, সমস্ত কিন্তু বিউটি, আমরা বিউটির প্রতি ভীষণ মানে অ্যাট্রাক্টেড।
তোমরা যারা উইচ রয়েছে তাদেরকে দেখতে খুব সুন্দর হয়, মানে মনে হয় যে এজটা অনেকটা কমে গেছে বা সামথিং। এটা কি গ্রিন উইচক্রাফটের মাধ্যমেই? বলতে পারো। আচ্ছা, ওকে। তো আমাদের কিন্তু এরকম অনেক মেডিসিন আছে যেগুলো কিন্তু টোটালি আয়ুর্বেদিক এবং যেগুলোর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, ঠিক আছে? তো গ্রিন উইচক্রাফটে কিন্তু এরকম আছে। ইভেন বলো বলো। এই যে আমরা অ্যাস্ট্রোলজি করি, নিউমারোলজি করি, এটাও কিন্তু একটা উইচক্রাফট। আচ্ছা, তুমি জানো কিনা জানি না, ডিভাইন উইচক্রাফট। ডিভাইন উইচক্রাফট, ওকে। ডিভাইন উইচক্রাফট। তুমি একটা জিনিস যেটা বলছিলে অস্টিওম্যান্সি, এটা জানার আমার খুব ইচ্ছা। হাড় নিয়ে কিভাবে ব্যাপারটা করা হয়? অস্টিওম্যান্সি হচ্ছে বোন রিডিং, বোন রিডিং, যেখানে অ্যানিমেল বোনকে কাজে লাগিয়ে রিডিং করা হয়। সাইকিক রিডিং, স্পেল আছে পশুর হাড়কে দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো স্পেল আছে, স্পেল মানে একটা স্পেসিফিক স্পেল, মানে কিন্তু এরকম ওই তুমি হয়তো শুনবে একটা ওয়ার্ড এখন ভীষণ কমন, ক্যান্ডেল স্পেল। ক্যান্ডেল স্পেল মানে এটা না, দুটো ক্যান্ডেলকে আমি জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে আমি বিভিন্ন রকমের কারোর আয় উন্নতির জন্য, ইনকামের জন্য, জবের জন্য বা লাভ ব্যাকের জন্য আমি করলাম। স্পেল মানে মন্ত্র। তো যখন অস্টিওম্যান্সি বা যে কোনো রিডিং করা হয় তারাই কিন্তু স্পেসিফিক স্পেল আছে। 4টে ভাষা উইচক্রাফটে ইউজ হয়, ল্যাটিন, টার্কিশ, পর্তুগিজ অ্যান্ড গ্রিক। ওকে। এবং এই ভাষাগুলো যে কোনো একটা ভাষায় কিন্তু বিভিন্ন ভাষা ইউজ হয়, 4টে ভাষা ইউজ হয়। আমাদের যেমন ইন্ডিয়ান অকাল্টে সংস্কৃত, বিভিন্ন অকাল্টে বিভিন্ন রকম হোম যজ্ঞ যা কিছু হয় যেখানে মন্ত্র আছে, মন্ত্র স্পেল মানে কি মন্ত্র, সেখানে কিন্তু সংস্কৃতকে ইউজ করা হয়। ওখানে হচ্ছে ওয়েস্টার্ন অকাল্টে কিন্তু এই 4টে ভাষাকে ইউজ করা হয়। তো এখানে যখন স্পেসিফিক একটা স্পেল আছে, সেই স্পেলের মাধ্যমে কিন্তু অস্টিওম্যান্সি মানে বোন রিডিং করা হয়। কি হয় মানে কিভাবে হয় জিনিসটা? বোন রিডিং মানে প্রেডিকশন। যে কোনো রকমের তুমি কোশ্চেন, লাইফ নিয়ে যেরকম কোশ্চেন থাকে সেরকম তুমি কোশ্চেন করবে, তার অ্যান্সার পাবে। আমি যদি বলি অস্টিওম্যান্সি অনেক আগে কিন্তু অস্টিওম্যান্সি এবং এখানে ডিভাইন উইচক্রাফটের আমি আরও একটা পার্ট বলবো, জিওম্যান্সি। তুমি জিওম্যান্সি সার্চ করবে, তুমি জিওম্যান্সির যে ছবি পাবে, পিকচার পাবে, গুগলে সার্চ করে দেখবে জিওম্যান্সির যে পিকচার পাবে, যেটা দিয়ে জিওম্যান্সির রিডিং হয়। অনেক আগে কিন্তু আমাদের দেশে এই খেলাটা হয়েছে, তখন খেলা হয়েছে যদিও, রিডিং হয়নি। যেটা কিন্তু অস্টিওম্যান্সির সাথে কোথাও একটা হাড়ের সাথে রিলেটেড। মানে বোন রিডিং মানে কি, হাড়, পশুর হাড় দিয়ে তৈরি, মানে ওই পশুর হাড় দিয়ে রিডিংটা হচ্ছে। তো এই হাড়ের ব্যবহার এবং সেখানে রিডিং বা সেখানে একটা ম্যাজিক্যাল কিছু ঘটা কিন্তু আমি যদি বলি অনেক আগে আমরা দেখেছি। ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে। কার কথা বলছো? মহাভারতে পাশা খেলা, শকুনির পাশা খেলা। পাশাটা শকুনি কি দিয়ে তৈরি করেছে? ওর বাবার উরুর হাড় দিয়ে। একদম, হাড় সেখানে কিন্তু ছিল। এবং সেখানে আমরা কি দেখেছি, শকুনি যে দান ফেলতে চেয়েছে সেটাই কিন্তু মানে পড়েছে। এখানে কিন্তু একটা ম্যাজিক্যাল। এবং প্রতিবারই কিন্তু আমরা দেখবো, মহাভারত আমরা সবাই দেখেছি, শকুনি দু হাতে এরকম পাশাটা নিয়ে কিন্তু ফেলেছে এবং তখন কিন্তু বিড়বিড় করে কিছু একটা স্পেল, মন্ত্র ও কিন্তু বলেছে ওর বাবার উদ্দেশ্যে। ওটা কিন্তু ওর বাবার হাড়, যে ওর বাবার স্পিরিট ওখানে কিন্তু ওখানে হেল্প করেছে, কারণ ও শকুনিকে সেইভাবেই গান্ধাররাজ বলে রেখেছিলেন। তো এখানে যদি তুমি জিওম্যান্সি যে রিডিং হয় ডিভাইন উইচক্রাফটে, তুমি যদি গুগলে সার্চ করো তুমি তার ছবি দেখবে, দেখতে কিন্তু পাশার মতো। এবং অস্টিওম্যান্সি সেটা কেন, হাড় দিয়ে তৈরি হয়েছিল অনেক আগে, যেটা কিন্তু ভারতে অনেক আগেই কিন্তু এর একটা ইঙ্গিত আমরা পেয়েছি। কিন্তু এখন ভারতে অস্টিওম্যান্সি পুরোই দেখা যায় না। ওয়েস্টার্ন কালচারে রিডিং কিন্তু রয়েছে, এটা উইচক্রাফটে অস্টিওম্যান্সি আছে। একটা টার্ম খুব বেশি শুনেছি মমিতাদি, সেটা হচ্ছে নেক্রোম্যান্সি। নেক্রোম্যান্সিটা কি? নেক্রোম্যান্সি ওয়ার্ডটা এসছে ল্যাটিন একটা শব্দ, নেক্রো মানে বডি, ম্যান্সি মানে ফিউচার রিডিং, ফিউচার টেলিং। আচ্ছা, ঠিক আছে। এখানে সব দেহের ওপরে, ঠিক আছে, সব দেহের ওপরে স্পিরিটকে এনে ফিউচার টেলিং হয়। যদিও এই নেক্রোম্যান্সিটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও আছে, সব সাধনা। আচ্ছা আচ্ছা, সব সাধনা। এটা ওয়েস্টার্ন কালচারে উইচক্রাফটে, স্যাটানিক উইচক্রাফটে এটাকে বলা হয় নেক্রোম্যান্সি। নেক্রোম্যান্সি দুভাবে ইউজ হয়। তুমি বলতে পারো ফিউচার টেলিংয়ে, যেটা বহু প্রাচীনকালে কিন্তু ওয়েস্টার্ন কালচারে যারা ওখানে রাজারা ছিলেন তারা কিন্তু নিজেদের অনেক ব্যাপারে ফিউচার টেলিংয়ের জন্য, ফিউচার জানার জন্য, প্রেডিকশনের জন্য কিন্তু উইচদের কাছে যেতেন। ঠিক আছে। উইচরা তখন কি করতেন, সদ্য কোনো গ্রেভিয়ার থেকে কোনো শব কালেক্ট করতে বলতেন রাজাকে, এবং সেই শবের ওপরে স্পিরিটকে এনে তিনি কিন্তু তার ভবিষ্যৎবাণী করতেন। এবং আর একটা কাজে কিন্তু ব্যবহার হয়, সেটা হচ্ছে শবের ওপরে স্পিরিটকে এনে সেই স্পিরিটকে
প্লিজ করে, সেই স্পিরিটকে বশীভূত করে কিন্তু তার থেকে ব্লেজিং নেওয়া। ব্লেসিং মানে বরদান বলতে পারি। অবশ্যই নিজের পাওয়ারকে গ্রো করানো। এখন যদি বলো ফিউচার টেলিংয়ের ক্ষেত্রে, ফিউচার প্রেডিকশনের ক্ষেত্রে অনেক অবসোলেট, কিন্তু এখনও আছে নেক্রোম্যান্সি, এখন অনেকটা অবসোলেট, বিকজ এখানে সবের কিন্তু একটা ডেড বই কোথা থেকে পাবে তুমি? হ্যাঁ, কোথা থেকে পাবে তুমি, কিন্তু এটা অ্যানিমেল বডি দিয়েও হয়, অ্যানিমেল পার্ট দিয়েও হয়। ডেড বডি মানে এখানে কিন্তু নেক্রোম্যান্সির ক্ষেত্রে বলবো সবসময় যে সব পুরো সবটা লাগবে এরকম না, সবের পার্ট, সেটা মাথা হতে পারে, হাত হতে পারে, পা হতে পারে, যে কোনো সবের সদ্য কোনো মৃত সবের পার্ট, বডি পার্ট, বা এটা আর একটা দিয়েও হতে পারে, কোনো অ্যানিমেল বডি পার্ট দিয়েও হতে পারে। একটা জিনিস জানি না অন ক্যামেরা বলাটা কতটা ঠিক হবে, তোমার সাথে যখন কথা হচ্ছিল অফ ক্যামেরা, তুমি বললে যে এখানে কোথাও একটা স্কাল থাকলে ভালো হতো। ইভেন তোমার কাছে হয়তো স্কাল রয়েছে, সেই স্কালের মাধ্যমে মানে মরার যে খুলিটা রয়েছে সেই খুলিটার মাধ্যমে ফিউচার প্রেডিক্ট করা যায়। দেখো, খুলির মাধ্যমে এখানে ফিউচার প্রেডিক্ট একদম নেক্রোম্যান্সিতে এটাই হয়, কিন্তু এখানে খুলি না, পার্ট লাগবে তোমার। তোমার কাছে তো পার্ট রয়েছে, একটা বডি পার্ট রয়েছে, তো মাথাটাই ওখানে লাগবে। ওখানে কিন্তু মাথাটাই লাগবে, স্কাল নয়, পুরো কাটা মাথা, পুরো কাটা মাথা, যেখানে মাংস ফাংস সবকিছু রয়েছে। হ্যাঁ, অবশ্যই। ওকে ওকে, ঠিক আছে। এই জন্য সদ্য, যদি সদ্য মৃত আমি বললাম এই কারণে, কারণ যদি অনেক দিনের হয় তখন তো জিনিসটা অনেকটা খারাপ হয়ে যাবে না, যদিও এটা এখন অবসোলেট। আর একটা কি, পাওয়ার গেনিংয়ের জন্য স্পিরিটকে কল করে, স্পিরিটকে প্লেস করে, স্পিরিটকে প্রীত করে তার থেকে আশীর্বাদ নেওয়া হয়, তার থেকে পাওয়ার নেওয়া হয়, এনার্জি নেওয়া হয়, তাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য। কোনো উইচ এটা করে থাকে আরও পাওয়ারফুল করার জন্য, যদিও এখনের দিনে এটা অনেকটাই অবসোলেট, বাট ওয়েস্টার্ন কালচারে যেমন আছে এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারেও রয়েছে, যেটাকে সব সাধনা বলা হয়, পাওয়ার গেইন করা হয়। বুঝতে পারছি। নেক্রোম্যান্সি একদম আছে। তুমি আমাকে যেটা বললে, তুমি হচ্ছে লুসিফারের ওয়ার্শিপার। হ্যাঁ, স্যাটানিক উইচ হচ্ছে তোমার ফ্রেন্ড। হ্যাঁ, আমার পার্টনার, তোমার পার্টনার রাদার। এই যে লুসিফার, আমরা লুসিফারকে ডেভিল হিসেবে কনসিডার করি, রাইট? এবার এই যে লুসিফার কি অ্যাকচুয়ালি ডেভিল? কারণ আমি একটা জায়গায় তোমার ফেসবুক পেজেই বা ফেসবুকের প্রোফাইলেই দেখেছিলাম একটা পার্টিকুলার জায়গায় লুসিফার ওয়াজ ইনোসেন্ট। এই বক্তব্যটার কারণটা কি? ওয়াজ হি অ্যাকচুয়ালি ইনোসেন্ট? কারণ সে তো গডের অ্যাগেনস্টে গিয়েছিল। আমাদের পপ কালচারে যেটা মেনলি মনে করা হয়, লুসিফার আমাদের ক্ষতি করে, ভগবানের পথ থেকে বিচ্যুত করে। সেই দিক থেকে দেখতে পারি সে একজন ভিলেন, বাট তুমি বলছো তাকে ইনোসেন্ট। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? আমি তোমাকে এখানে আগে একটা কোশ্চেন করবো, তুমি আমাকে একটা কোশ্চেন করেছো, এবার আমি এর অ্যান্সার দেওয়ার আগে আমি তোমাকে একটা কোশ্চেন করবো। ওকে। ডেভিল মানে, ডেভিলের নেচার বলতে তুমি কি মনে করো? যেটা তোমাকে একটু আগে বললাম, ম্যানিপুলেটিভ আগে আমাদের একবার এটা নিয়ে হয়েছিল, আমি তোমাকে আবার রিপিট করছি, কি ডেভিলের নেচার বলতে তুমি কি বোঝো? ম্যানিপুলেটিভ, আরো কি? গিভ অ্যান্ড টেক পলিসি, আমি কিছু দেবো সে কিছু আমায় সেটা দেবে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা টোটাল বেঁচে আছি গিভ অ্যান্ড টেক পলিসিতে। তোমাকে এটা আমি পরে আবারও বলছি, আমি বলে দিচ্ছি। যখন আমাদের আর্থ ক্রিয়েট হয়েছিল, তুমি ইডেন গার্ডেনের কথা জানো? এখানে গড, গার্ডেন অফ ইডেন মানে যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্ডেন অফ ইডেন তৈরি হয়েছিল, যেটা ক্রিয়েটর তৈরি করেছিলেন, অ্যানসফ, যাকে আমরা সান বলি, আমরা সান বলি, মানে ওনাকে গড হিসেবে কনসিডার করা হচ্ছে। হ্যাঁ একদম, ক্রিয়েটর উনি। তো উনি কি করলেন? গার্ডেন অফ ইডেন ক্রিয়েট করলেন এবং আদাম ইভকে ক্রিয়েট করলেন। যদিও আমরা অনেকেই জানি কি ইভ প্রথম নারী, অ্যাকচুয়ালি কিন্তু ইভ প্রথম নারী নয়, প্রথম নারী হলেন লিলিথ, বাট লিলিথের মাইন্ড পরে ডাইভার্ট হয়ে গেছিল, সেটা আলাদা স্টোরি, এখন ওটাতে আমি যাচ্ছি না। তো আদাম ইভকে উনি ক্রিয়েট করলেন এবং উনি গার্ডেন অফ ইডেন ক্রিয়েট করলেন, খুব সুন্দর গার্ডেন অফ ইডেন উনি ক্রিয়েট করেছিলেন। লুসিফার কিন্তু ভগবানের সৃষ্টি, একটা অ্যাঞ্জেল। ভগবান কিন্তু নিজের হাতে লুসিফারকে অনেক যত্ন নিয়ে সৃষ্টি করেছিলেন। তো গড ক্রিয়েট করেছিলেন 72 অ্যাঞ্জেলস। 72 অ্যাঞ্জেলের দায়িত্ব ছিল এই যে উনি ইডেন গার্ডেন ক্রিয়েট করেছেন, তার রক্ষণাবেক্ষণ, তাকে আরও সুন্দর করে গড়ে তোলা এবং আদাম ইভকে দেখা। ঠিক আছে, পুরোটাই কিন্তু এই ইডেন গার্ডেনকে আরও সুন্দর করা, ইডেন গার্ডেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল 72 অ্যাঞ্জেলের। এবার একসময় ওখানে ইডেন গার্ডেনে দুটো ট্রি ছিল, ট্রি অফ লাইফ অ্যান্ড ট্রি অফ নলেজ। ট্রি অফ নলেজের যে ফ্রুটটা হতো সেটা কিন্তু
সবাই খেতে পারতো না, এটা কিন্তু ওই অ্যালাউড knowledge-টা ছিল খেতে না। পারতো না। ট্রি অফ লাইফের ফ্রুট যেটা, সেটা ছিল আদাম ইভের জন্য, বা সবাই খেতে পারতো। কিন্তু ট্রি অফ নলেজের ফ্রুটটাকে কিন্তু ফরবিডেন ফ্রুট বলা হয়েছিল। সেই ফ্রুটটা খাওয়ার কিন্তু অ্যালাউড ছিল না আদাম ইভের। হুম হুম কিন্তু এখানে লুসিফার চেয়েছিলেন যে ট্রি অফ নলেজের ফ্রুটটা আদাম ইভ খাক। ওকে ঠিক হ্যাঁ আছে, কারণ ট্রি অফ নলেজের যে ফ্রুটটা ছিল, সেই ফ্রুটটা ছিল কিন্তু জ্ঞানচক্ষু খুলে দেওয়ার ক্ষমতা রাখার মতো একটা ফ্রুট, হুম যাতে সৃষ্টি আরও এগিয়ে যাবে, যাতে তাদের মধ্যে বিচার বিচক্ষণতা আসবে, বিচার বুদ্ধি আসবে, কোনটা ঠিক কোনটা ভুল দেখতে পাবে, এবং তাদের ব্রেনকে তারা কাজে লাগাতে পারবে, তারা সৃষ্টিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাদের মধ্যে বাস্তবিক বুদ্ধি আসবে, বাস্তব বুদ্ধি তাদের মধ্যে আসবে। তো উনি ভগবানকে, গডকে বলেছিলেন যে ট্রি অফ নলেজের ফ্রুটটা আদাম এভকে খেতে দেওয়া হোক। বাট গড কিন্তু এটাতে এগ্রি করেননি। ঠিক আছে, গড এরপরে জানান যে উনি গার্ডেন অফ ইডেনকে ডিস্ট্রয় করে দেবেন। ধ্বংস করে দেবেন। হ্যাঁ, যেখানে আদাম ইভও কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ ওরা কিন্তু ইডেন গার্ডেনেই থাকতো। এইবারই এখানে আসি, যেটা আমি বলবো, ডেভিল বলবো কি বলবো না, অ্যাকচুয়ালি আমরা ডেভিল যে বলি লুসিফারকে, এটা কিন্তু আমাদের লেন্স যেটা বলছে, আমার দেখা, আমি কি অ্যাঙ্গেলে তাকে দেখব, আমি কি বিচার বুদ্ধিতে, আমি কি দৃষ্টিভঙ্গিতে তাকে দেখব, তার উপরে ডিপেন্ড করে। তো এইখানে লুসিফার কিন্তু প্রোটেস্ট করেছিলেন যে না, এত সুন্দর, কারণ এই এবং লুসিফারের সাথে আরও 35, মানে টোটালি 72 অ্যাঞ্জেল ছিল যারা ভগবানের সন্তান ছিলেন, ভগবান সৃষ্টি করেছিলেন। তার মধ্যে 36 অ্যাঞ্জেল কিন্তু প্রোটেস্ট করেছিলেন, কারণ তারা ওই ইডেন গার্ডেনের সাথে অনেক বেশি কানেক্টেড ছিলেন ইমোশনালি, এবং তারা হিউম্যানিটিকে বাঁচাতে চেয়েছেন। আদাম এবং ইভ কিন্তু হিউম্যানিটির প্রতীক ছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু কানেক্টেড ছিল আদাম ইভের সাথে লুসিফার, এবং টোটাল 36 অ্যাঞ্জেল, তারা কিন্তু চাননি যে আদাম ইভের এখানে শেষ হোক, বা এত সুন্দর ইডেন গার্ডেন শেষ হয়ে যাক। তারা এটাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু গড এটাতে রাখতে চাননি। এখনই কিন্তু প্রোটেস্ট করা হয়, এখানে যখন প্রোটেস্ট করা হয় তখনই কিন্তু গড রেগে যান। ঠিক আছে, এবং তখন কি করা হয়, অ্যাঞ্জেল ছিলেন, অ্যাঞ্জেলের দুটো পাখা থাকে, তাদের একটা করে পাখা কিন্তু কেটে দেওয়া হয়। একদম উইংস যেটা, ওকে ঠিক আছে, উইংস যেটা, একটা উইং কিন্তু কেটে দেওয়া হয় 36 অ্যাঞ্জেলের, যারা প্রোটেস্ট করেছিলেন, এর মধ্যে লুসিফার ছিলেন। এরপরে লুসিফার কি করেন, এবং তারা তখন ফলেন হয়, ফলেন অ্যাঞ্জেল। ঠিক আছে, পড়ে যান ওরা, আর্থে পুরো পাতালে চলে যান। এরপরে লুসিফার কি করেন, ওনার ইচ্ছে ছিল আদাম ইভ ট্রি অফ নলেজের ফ্রুটটা খান, সাপ রূপে ইভের মাইন্ডকে ডাইভার্ট করেছিলেন, ম্যানিপুলেট করেছিলেন। হ্যাঁ, তুমি এই ফলটা খাও, এই ফলটা খেলে তুমি সৃষ্টি করার দিকে এগিয়ে যেতে পারবে, তোমার মধ্যে বিচার ক্ষমতা আসবে, তোমার জ্ঞান চক্ষু খুলে যাবে, তোমার মধ্যে বিবেক বুদ্ধি আসবে, তোমার বুদ্ধি উন্মোচন হবে। ইভকে ভয় দেখানো হয়েছিল যে ওই ফ্রুটটা খেলে ডেথ হয়ে যাবে। ইভ ডেথকে খুব ভয় পেয়েছিল, ইভ প্রথমে রাজি হয়নি, বাট পরবর্তীকালে লুসিফার ওর মাইন্ডকে ডাইভার্ট করে ওই ফলটা ওকে খাওয়ায়, মানে ফাইনালি ইভ রাজি হয় ফলটা খেতে, এবং ফল খায়। ফলটা খাওয়ার পরে প্রথম ওর যে ফিলিংটা এসেছিল, সেটা ওর মনে হয়েছিল লজ্জা এসেছিল। ঠিক আছে, ওর আগে কিন্তু আদাম ইভ বাচ্চার মতো ছিল, ওদের মধ্যে না ছিল লজ্জা, না ছিল ভয়, কোনো ফিলিং কিন্তু ছিল না। ওরা সারাদিন ঘুরতো ফিরতো, ওখানেই ট্রি অফ লাইফের ফ্রুট খেয়ে নিত, ওদের এইভাবেই দিন চলে যেত, এবং প্রত্যেক দিন ইভিনিং টাইমে ভগবান কিন্তু আসতেন ওদের সাথে দেখা করতে, এইভাবে গড আসতেন। তো এইভাবেই কিন্তু ওদের জীবন কাটছিল। কিন্তু সেই সময়তে সবার আগে ওই ফলটা খাওয়ায়, ফরবিডেন ফ্রুটটা খাওয়াতে সবার আগে কিন্তু ওর মধ্যে লজ্জা কাজ করে। ও দেখে যে ওর গায়ে কোনো পোশাক নেই, অনাবৃত, এবং সেই সময় চেষ্টা করে কোনো গাছের পাতা দিয়ে নিজেকে ঢাকার, কলা পাতা দিয়ে নিজেকে ঢাকার। পরবর্তীকালে আদাম আসে, এবং আদামও এই ফলটা খায়, এবং আদামের মধ্যেও কিন্তু প্রথম আসে লজ্জা, এবং পরবর্তীকালে যেটা এসেছিল, ও ফিল করেছিল সামনে যখন ইভকে দেখছে, ইভ প্রচণ্ড সুন্দরী এক মানে নারী, ওর মধ্যে কাম আসে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলো, কাম যদি মানুষের মধ্যে না থাকে, সৃষ্টি কি এগোবে? না, সৃষ্টি এগোবে না। তো এটাই কিন্তু চেয়েছিল কি, ওদের মধ্যে বিচার ক্ষমতা, ওরা যদি আজকের দিনে দাঁড়িয়েও ছোট দুটো বাচ্চার মতো সারা পৃথিবী ঘুরছে, আর কোনো সৃষ্টি নেই, এক জায়গাতেই দাঁড়িয়ে, সেটা কি আমাদের সৃষ্টির জন্য ভালো হতো? তো
তুমি কি বলবে? Exactly. ভালো হতো কি? ভালো হতো না। তো এখানে আরও একটা জিনিস, যে ফরবিডেন ফ্রুটটা খেতে বলা হয়ে মানে খেতে মানা করা হয়েছিল, ফ্রুটটা কিন্তু ছিল আপেল। যার Apple. জন্য ক্রিশ্চিয়ানিটিতে যার জন্য কিন্তু অ্যাপেলকে ভালো ফল হিসেবে ধরা হয় না, ওটা কিন্তু পাপ, এবং সাপকেও, ঠিক আছে, খারাপ ডেভিল হিসেবেই ধরা হয়, কারণ লুসিফার সাপ হয়ে ইভকে আপেল খাইয়েছিল এবং আপেল খেয়েছিল, তার জন্যই কিন্তু ওর জ্ঞানচক্ষু খোলে এবং বিচার ক্ষমতা। পরবর্তীকালে ইভিনিংয়ে কিন্তু সেই দিনও যেদিনকে ওরা আপেলটা খেয়েছিল সেদিনে ইভিনিংয়েও কিন্তু আবার গড আসে ওদের সাথে দেখা করতে, ক্রিয়েটার আসেন, এবং তখন ওদের বলে যে ওরা তখন কিন্তু একটা কলা পাতা দিয়ে নিজেদের জড়িয়ে রেখেছিল, ঢেকে রেখেছিল। তখন গড ওদের জিজ্ঞাসা করেন যে তোমরা এরকমভাবে রয়েছো কেন? তখন বলে যে আমরা ওই আপেলটা খেয়ে নিয়েছি। ঠিক আছে, ভগবান কিন্তু জানতেন এই যে, এবার আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা তোমাকে এরপরে দেব। তো ওই আপেলটা খেলে ভগবান জানতেন যে আপেলের মধ্যে এতটা গুণাগুণ রয়েছে, বিচার ক্ষমতা এতটা বেড়ে যাবে, বা তার বাস্তবিক দিক, বাস্তবিক বুদ্ধি, বাস্তবকে বিচার বুদ্ধি করে চলা এবং জীবনে এগিয়ে যাওয়া, সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু গডের সমকক্ষ হয়ে যাবে বা তার থেকেও বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাদের কিন্তু সেই ফলটা খেতে দেওয়া হয়নি। পরবর্তীকালে তারা যখন খায়, গড কিন্তু প্রথমে এখানে অভিশাপ দেয় যে এতদিন তোমরা ইডেন গার্ডেনে ছিলে, সেখানে তোমাদের ভালো জীবন যাচ্ছিল, কিন্তু এখন থেকে তোমাদের খাওয়ার চিন্তা করতে হবে, এখন থেকে দুঃখ তোমাদের আসবে, এখন থেকে তোমাদের অনুশোচনা হবে, এখন থেকে তোমাদের এই যে আমাদের দুঃখ, তাপ, যন্ত্রণা, সমস্ত এই অভিশাপগুলো কিন্তু তখন, মানে কার্সগুলো কিন্তু তখন গড দেন। ঠিক আছে, এবং তারপরেই কিন্তু আদাম ইভ পরবর্তীকালে ক্ষেত করা, চাষ করা, ফসল ফলানো, বা পরবর্তীকালে ওদের সন্তানও হয় বা কিছু। আজকে যদি ইভ ওই ফলটা না খেত বা লুসিফার যদি ওকে না খাওয়াতো, আমরা কি আজকে এখানে থাকতাম? হ্যাঁ, যদি অ্যাডাম ইভকে আমরা একদম প্রিকার্সর হিসেবে কনসিডার করি, একদম, তাহলে তো আমরা এখানে থাকতাম না। ঠিক আছে, এবং আরেকটা জিনিস, যেটা তোমার আপেলের মধ্যে যে গুণ আছে, আমি বলছি এটা, আমাদের থার্ড আই, পিনিয়াল গ্ল্যান্ড, পি গ্ল্যান্ড, আপেলের মধ্যে কিন্তু এমন গুণ আছে যেটা কিন্তু পি গ্ল্যান্ডকে আরো স্ট্রং করে, এবং পি গ্ল্যান্ডকে যদি আমি দেখি আমার মস্তিষ্কে যেখানে আছে, সেটা কিন্তু আমাদের থার্ড আই। সেই সময় কিন্তু ভগবান আরো একটা কার্স দেন যে তোমাদের যা বিচার বুদ্ধি, তোমাদের ব্রেনকে, মানে তোমাদের মস্তিষ্ক যা ক্ষমতা, তার 100% কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না। 2 to 3% কিন্তু আমরা, তুমি হয়তো এটা জানবে, আমরা আমাদের ব্রেনের 2 to 3% কিন্তু ইউজ করি। স্যার আলবার্ট আইনস্টাইন 20% ইউজ করেছিলেন, প্রবাবলি 20% উনি ইউজ করেছিলেন, আমরা কিন্তু করি না, 2 to 3%। তো আমরা যদি 100% ইউজ করতাম, তাহলে আমরা কোথায় পৌঁছতাম? এটা কিন্তু একটা কার্স, আমরাই হয়তো ভগবান হয়ে যেতাম। একদম, আমাদের মধ্যে কিন্তু আমরা ভগবানকে খুঁজতে আজকে বাইরে যাই, অনেক দূরে দূরে যাই, তীর্থ করি, ভগবান কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই থাকেন। আমরা স্যাটানিজম, উইচক্রাফট, এই সকল প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তোমার থেকে এখন জানলাম, বাট তুমি একটা জিনিস বলছিলে এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, লাইক দিস। এই ট্রায়াঙ্গেলে 3টে পয়েন্টে 3টে জিনিস বা 3টে এন্টিটি বা 3টে সত্তা বসে রয়েছে, সেগুলো কি কি? দেখো, এই ট্রায়াঙ্গেল নিয়ে তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি, ওপেন আমি বেশি কিছু বলবো না, তবে আমি একটা জিনিস বলবো, লুসিফারিজম বা স্যাটানিজমের সাথে কানেক্টেড। সেটা হলো, কানেক্টেড বলছি যে থিওরির মাধ্যমে কি, অ্যাকচুয়ালি ডোন্ট ট্রাস্ট এনিওয়ান ব্লাইন্ডলি। ওকে, স্যাটানিজমে, লুসিফারিজমে কি বলা হয়? ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করবে না, বাস্তববাদী তৈরি করে। ইমোশনাল মানে কি? মানুষ যতই কষ্ট হোক, দুঃখ হোক, যাকে বিশ্বাস করেছে, মানে অন্ধের মতো বিশ্বাস করেছে। বাট স্যাটানিজমে, স্যাটানিজমে যেটা বলা হয় যে তুমি কাউকে অন্ধের মতো বিশ্বাস করবে না, চোখ খুলে তুমি কাউকে বিশ্বাস করো, সে যতটুকু তোমাকে দেখাবে তুমি দেখো, তুমি বাস্তবকে চেনো, তুমি অন্ধ হবে না। আমরা যখন ভগবানের কাছে প্রে করি, একটা কনসেপ্ট আমাদের কি আছে, চোখ বন্ধ করে প্রে করা। বাট স্যাটানিজমে বলে তুমি আর আরাধ্য যে, তার দিকে তুমি চোখ খুলে প্রে করো, তবেই তুমি তার সাথে কানেক্টেড হতে পারবে। তুমি যদি সামনে তাকে না দেখো, তুমি কিভাবে কানেক্টেড হবে? তো স্যাটানিজমে যেটা শেখানো হয়, সেটা হচ্ছে তুমি প্র্যাকটিক্যাল থিওরিতে মানো, তুমি প্র্যাকটিক্যাল হও, কারণ আজকের কঠিন বাস্তবে আমরা যদি প্র্যাকটিক্যাল না হই, আমরা কিন্তু জীবনে দাঁড়াতে পারবো না। ট্রু, তাই না? এবং আরেকটা জিনিস, গিভ অ্যান্ড টেক পলিসি। আজকের দিনে দাঁড়িয়ে তুমি শুধু দিয়ে যাচ্ছ, কিছু পাচ্ছ না, নিঃস্বার্থভাবে করছো, সেটা কিন্তু নয়। এই যে তুমি এখানে পডকাস্ট করছো, তোমারও এখানে গিভ অ্যান্ড টেক পলিসি, তাই না?
আমি এখানে এসেছি, আমারও কিন্তু একটা মানে পাওয়ার ইচ্ছে আছে, তোমারও পাওয়ার ইচ্ছে আছে, আমারও পাওয়ার ইচ্ছে আছে। এখানে আমিও কিছু দিচ্ছি তবে আমি পাবো, তুমিও কিছু দিচ্ছ তবে তুমি পাবে, তাই না? গিভ অ্যান্ড টেক। আমরা কিন্তু তখনই দেবো তখন আমরা পাবো, প্রত্যেকের ক্ষেত্রে। তুমি আজকে বাজারে সামান্য সকালবেলা উঠে তুমি বাজারে যাচ্ছ, তুমি টাকা দিচ্ছ তবেই কিন্তু তুমি সবজি পাচ্ছ। তুমি যে জিনিসটাই চাও তুমি দিচ্ছ তবে তুমি পাচ্ছ। মেন এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু, এই যে তুমি বললে ডেভিল, কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু কোথাও না কোথাও ডেভিলের সাথেই আজকের ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে দাঁড়িয়ে রয়েছি, ডেভিলের সাথেই অ্যাটাচড। আমরা প্রত্যেক, ভগবান কি বলেছেন, নিঃস্বার্থভাবে তুমি মানুষের জন্য করো। আমরা কি আজকের দিনে দাঁড়িয়ে পারবো সকলের জন্য নিঃস্বার্থভাবে করতে? স্যাটানিজম, লুসিফারিজম, ইলুমিনাটি, এই তিনটে জিনিসকে নিয়ে এই ট্রায়োটা তৈরি হচ্ছে, দিস ট্রায়ো। আমি ওপেনলি সোশ্যাল মিডিয়াতে আমি এই ব্যাপারে কিছু বলবো না, ইলুমিনাটির ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে ওপেন বাট কিছু বলবো কিভাবে না। এখনকার দিনে But এই আমি ডেভিল তোমাকে- আমাদেরকে চালাচ্ছে সেটা আমি জানতে চাই অ্যাটলিস্ট। দেখো, তোমাকে একটা জিনিস আমি বললামই, গিভ অ্যান্ড টেক পলিসি। আজকের দিনে নিঃস্বার্থভাবে কিছু নেই। মেন যে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল পার্সনের আজকে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ খুব ভালো করে বোঝে। এখানে কিন্তু প্র্যাকটিক্যাল থিওরি তার মধ্যে কাজ করে। যে আজকের দিনে যত ইমোশনালি হোক, একটা জায়গায় গিয়ে কিন্তু সে নিজের স্বার্থটা বোঝে, নিজেরটা বোঝে। ত্যাগ। আজকের দিনে দাঁড়িয়ে সাপোজ আমি বলছি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে কারোর হাজব্যান্ড চলে গেছে, সে কি ত্যাগ করে দেবে? সে কিন্তু নিজের স্বার্থটা বুঝবে। তো এটাই পলিসি, একটা গিভ অ্যান্ড টেক পলিসি, ছোট্ট করে আমি তোমায় বললাম। এরপরে হচ্ছে আর একটা জিনিস যেটা বলা হয়, তুমি নিজেকে নতুনভাবে ক্রিয়েট করো। পুরোনো জিনিসই তুমি করছো। তুমি কি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কি চাইবে? প্রত্যেকটা জিনিস, আমার প্রত্যেকটা পডকাস্ট যেন একটু নতুন কিছু থাকে। থিওরি, তুমি কিন্তু অলরেডি অ্যাটাচ হয়ে গেছো এই থিওরির সাথে। ডিস্ট্রাকশন, রিভলিউশন, ক্রিয়েশন। পুরোনো জিনিসকে ডিস্ট্রাক্ট করো এবং একটা রিভলিউশন আনো, সেই জিনিসটাকে তুমি মডিফাই করো এবং নতুন কিছু ক্রিয়েট করো। ইলুমিনাটি থিওরি কি বলে? এটাই বলে। আমি এইটুকুনিই বলতে পারি। তো আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গাতে আজকের দিনে ফলো করছি। স্যাটানিজম অ্যান্ড লুসিফারিজম, ইলুমিনাটি কানেক্টেড। তো আমরা কিন্তু এই থিওরিতেই আজকের দিনে চলছি। এবং তুমি যদি দেখো আজকের দিনে, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে। টুইটার, আগে কি ছিল? ফ্লাইং বার্ড, এখন কি? এক্স সিম্বল, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্ল্যাক কার সিম্বল, ব্ল্যাক কার কালার, ডেভিল কালার, ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড রেড আমাদের কালার, ডেভিল কালার। এক্স, লুসিফার সিম্বল, ক্রস। এই যে ভিক্টরি, আমরা বলি না ভিক্টরি, ভি, লুসিফার সিম্বল। আজকের দিনে ইনস্টাগ্রাম, আমাদের পেন্টাগ্রাম, গ্রাম, ইনস্টাগ্রাম, পেন্টাগ্রাম, পেন্টাগ্রাম, গ্রাম। আজকের দিনে ফেসবুকে হঠাৎ করে মেটা এসে গেল, ইনফিনিটি সাইন, হ্যাঁ, স্পিরিচুয়াল। ইভেন আমেরিকান যে ডলার রয়েছে, ডলার তুমি যদি আড়াআড়ি করে ধরো, সেটাও কিন্তু কি দেখবে? ইনফিনিটি এসে দাঁড়াবে। ইভেন একটা পিরামিড রয়েছে যেখানে একদম, একটা চোখ একদম, রয়েছে। একদম। ওকে, তুমি যা জানো না আমি তাই জানি। অল সিং আই। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পুরো আমরা ম্যাটেরিয়ালিস্টিক এই ওয়ার্ল্ডে, আমাদের সাথে কিন্তু ডেভিল অ্যাটাচড। তুমি যাকে ডেভিল বলছো তুমিও কিন্তু তাকে মানছো। ইভেন যারা অনেক পডকাস্টে এসে দেখি শয়তান শয়তান, ডেভিল ডেভিল, তারাও কিন্তু ইনডিরেক্টলি মানছে। মানুষ প্রফেশনে হয়েছে। আজকে আমরা মানে প্রফেশনালিজমে যারা, যে কোনো প্রফেশনে বলো, আজকে আমি ফিজ নিচ্ছি এই টাকা, কালকে কিন্তু আমি আমার ফিজ বাড়াচ্ছি, তারপর আরেকটু বাড়াচ্ছি। কেন করছি? আমি তো নিঃস্বার্থভাবে করতে পারি, বাট করি না। গিভ অ্যান্ড টেক পলিসি, আমি সার্ভিস দেবো, তুমি আমাকে ফিজ দেবে। আমি রেমেডি দেবো, তুমি আমাকে ফিজ দেবে। তো আমাদের সাথে কানেক্টেড। আমাদের পেন্টাগ্রাম, পেন্টাগন, আমেরিকার পেন্টাগন। ইনস্টাগ্রামের কথা তোমাকে আমি বললাম, এবং কিছুক্ষণ আগে তোমাকে আরেকটা জিনিস বললাম, সত্যজিৎ রায়ও কিন্তু তার হীরক রাজার দেশে ব্যাকগ্রাউন্ডে দেখবে একটা আই। হ্যাঁ, একদম। বিগ বস, বিগ বসের সাইন কি? ওয়ান আই। বিগ ব্রাদার থেকে কিন্তু বিগ বস এসছে। বিগ ব্রাদারের হতো ইউকেতে, বিগ ব্রাদার হতো, এবং সেটা কনসেপ্টকে ফলো করেই কিন্তু আমাদের বিগ বস শুরু হয়। অনেক দিন চলছে বিগ বস, আমরা খুব ছোটবেলা থেকে দেখছি বিগ বস হচ্ছে, এখনো হয় বোধহয়, আমি ঠিক বলতে পারবো না এখনো হয় কি না। বিগ বসের ইয়ে কি রয়েছে, সিম্বল কি রয়েছে? আই। আই। বিগ বসের থিওরি কি আছে? কন্ট্রোল। যে জিতবে তুমি উইন করো, কন্ট্রোল করো, প্রভাব বিস্তার করো। ওকে ওকে ওকে, এইসব শুনলে আমাদের যে লাইফের প্রতি পার্সপেক্টিভটা রয়েছে সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। একদম। আই থিঙ্ক অনেকটা তুমি ওয়াইড যদি হয়ে জীবনে যায়। উন্নতি করতে চাও, তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। ঠিক আছে? তোমাকে জীবনে কিন্তু এই যে 7 ডেডলি সিন,
একটা কথা আছে জানো, কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ডেডলি সিনের সাথে কিন্তু অ্যাটাচ, এবং প্রত্যেকটা সিনকে যদি তার লাইফ থেকে সে ত্যাগ করে যে না একটা ডেডলি সিনের মধ্যে আছে আমি করব না, তার লাইফ কিন্তু তাহলে পুরো তাকে সন্ন্যাসিনী হয়ে যেতে হয়। জাস্ট একটা জিনিস শেষে জানতে চাই, তোমরা যারা এই উইচ রয়েছো, স্যাটানিক উইচ বলো, লুসিফারিয়ান উইচ বলো বা যাই বলো, বলতেই পারি তোমরা দেখতে খুব সুন্দর হও। তোমাকে ইনিশিয়ালি দেখে আমি তোমার বয়স বুঝতে পারিনি, আমি বলছি না খুব বেশি বয়স তোমার, বাট স্টিল বুঝতে পারিনি। বয়স আন্দাজে যে অ্যাট্রাকশন, সেটা অনেকটা কি বলবো, ম্যাচ করা যায় না। অনেক উইচ আছে তারা এত বয়স হয়ে যাওয়া সত্ত্বেও এত ইয়াং থাকে কি করে? মানুষ কখন ইয়ং থাকে বলো? একটা ইয়ং পার্সনের মধ্যে কি নেচার সবার আগে যেটাতে তোমাকে অ্যাট্রাক্ট করবে? তার মনটা আই গেস। মন আমরা দেখতে পাই ইন্টারাকশন করে না, ইন্টারাকশন করেও না, ইন্টারাকশন করতেও তার সেই জিনিসটা লাগে, এনার্জি। ওকে ওকে। এনার্জি, হুম। তাই না? এনার্জিতে আমরা কিন্তু বলবো ভীষণ ইয়ং পার্সোনালিটি, বিকজ তার এনার্জিকে দেখলাম, ভাইবস ওরা। ভাইবস ওরা। হুম। ঠিক আছে, তো আমাদের উইচক্রাফটে একটা পার্ট আছে, স্যাটানিক উইচক্রাফটে, লুসিফেরিয়ান উইচক্রাফটে, সেক্স উইচ। সেক্স মানে তুমি কি বোঝো এখানে, আমাকে এটা বলো। সেক্স মানে তোমার মাথাতে কি আসে? নারী পুরুষ ইন্টিমেসি, হুম বিং ফিজিক্যাল, হুম ট্রান্সফার অফ এনার্জি, এটাই বুঝি। সেক্স মানে আমরা যেটা বুঝি সেটা হলো ঊর্জা। হ্যাঁ, এনার্জি। সবার আগে যখন কারোর সেক্সুয়াল অ্যাক্টিভিটি আসে, অ্যাক্টিভ হয়, ঠিক আছে, তখন তার কি চেঞ্জ আসে সবার আগে বলো? বডি হিট হয়, টেম্পারেচার। বডি টেম্পারেচার, এটা কি? এটাই কিন্তু ঊর্জা। ওকে ওকে ওকে। ঠিক আছে, এটাই কিন্তু ঊর্জা। তো এখানে কিন্তু আমি যদি বলি একটা কোয়ান্টাম ফিজিক্স কিন্তু এখানে রয়েছে, এবং এটা কিন্তু সায়েন্স। কোয়ান্টাম ফিজিক্স, একদম এনার্জি। ওকে। আমরা খুব শর্টলি আমি তোমায় বলছি, বিগ ব্যাং হয়েছিল একটা আলোর জ্যোতি, ঠিক আছে, এবং তার থেকে কি হয়েছে, আমরা যদি ছোটবেলায় চলে যাই, চলো আমি অত কঠিন ইয়েতে যাব না, ছোটবেলায় চলে যাই, আমরা কি পড়েছিলাম, প্রত্যেকটা পদার্থের মধ্যে অণু আছে। অণু কি দিয়ে গঠন হয়? পরমাণু। পরমাণু দিয়ে। পরমাণুর মধ্যে কি ইলেকট্রন, থাকে? প্রোটন, নিউট্রন। এনার্জি। হ্যাঁ। এবং আজকের দিনে স্যার আলবার্ট আইনস্টাইন কিন্তু প্রুফ করে দিয়েছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এনার্জি রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, তো আমরা এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রত্যেকটা পদার্থের মধ্যে যে রয়েছে, প্রত্যেকটা পদার্থের মধ্যে এনার্জি রয়েছে, আমাদের মধ্যেও কিন্তু সেই এনার্জিটা রয়েছে, কিন্তু কি সেই এনার্জিটাকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে। ঠিক আছে, আমরা এখানে তুমি যেটা বললে নারী পুরুষ উভয়ের মিলন বা নারী পুরুষ উভয়ের এনার্জি এক্সচেঞ্জ, আমরা কিন্তু এখানে আমাদের উইচদের বলবে আমরা কিন্তু আমাদের এখানে পুরুষ বর্জিত, আমাদের জীবনে কিন্তু কোনো পুরুষ নেই, তুমি জানো। কথাও হয়েছে তোমার, আমাদের জীবনে কিন্তু একটা স্যাটানিক উইচ হতে গেলে সবার আগে যেটা হতে হবে সেটা কিন্তু ভার্জিন হতে হবে, এবং তাকে লাইফ টাইম ভার্জিন হতে হবে। লুসিফারিয়ান উইচ হতে গেলেও তাকে কিন্তু কোনো মেল কন্ট্যাক্টের সাথে থাকা যাবে না। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করি, আমাদের কাছে কিন্তু কোনো নারী পুরুষ, নারীর মানে পুরুষের সাথে নারীর এইরকম ব্যাপার কিন্তু আমাদের জীবনে নেই। অবশ্যই ওকে, আমরা আমাদের এই যে ঊর্জা, ঠিক আছে, এই ঊর্জাটা আমরা আমাদের আরাধ্যকে দিই, আমাদের যে আরাধ্য, এবং কিভাবে? শুধুমাত্র টাচের মাধ্যমে। যখন দুজন মানুষ, যে নারী পুরুষ যখন সম্পর্কে লিপ্ত হয়, মানে সেক্সে লিপ্ত হয়, সেক্স অ্যাক্টিভ হয়, তখন কি হয়? প্রথমে টাচটাই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মধ্যে এবার যারা নারী পুরুষ মিলিত হচ্ছে তাদের কিন্তু আলাদা রকম টাচ, আমাদের কিন্তু আমাদের আরাধ্য, ঠিক আছে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র টাচ থাকে, আর কিছু নয়। এবং আমরা যে সেক্সুয়াল, এখানে তোমরা যেটাকে সেক্স বলছো, তোমরা যেটাকে স্যাটিসফ্যাকশন বলছো, আমাদের কাছে কিন্তু সেটা ঊর্জা, আমরা এখানে ঊর্জা বিনিময় করি। ওকে, ঠিক আছে, এবং আমাদের কাছে কিন্তু যেটা তুমি বলবে যে এই আমি বললাম 7 ডেডলি সিন, কি পুরোপুরি কোনো না, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু কোনো না কোনোভাবে অ্যাটাচ। আমরা এখানে কিন্তু এটা বলবো না, আমাদের কাছে কিন্তু সেক্সটা খুব পবিত্র, বিকজ আমাদের কাছে ঊর্জা, এনার্জি, আমরা যে কাজ করি সেখানে কিন্তু আমাদের যে কোনো কাজে প্রত্যেকের কিন্তু এনার্জি রাখতে হবে, তার ঊর্জাটা কিন্তু আমাকে স্ট্রং রাখতে হবে, তবেই কিন্তু সেই ঊর্জা দিয়ে আমি কাউকে রেমেডিটা দিতে পারবো।
তুমি এখানে তো সেক্স এটাই। সুইচের যে ব্যাপারটা বললে, ইয়াং থাকে কি করে ব্যাপারটা তাহলে, মানে এই ঊর্জাটাকেই আমরা অ্যাক্টিভ রাখি, আচ্ছা। আমরা নিজেদের সেক্সটাকে অ্যাক্টিভ রাখি, সেক্সটাকে আমরা অ্যাক্টিভ রেখে কিন্তু আমরা যদি বলো ইয়ং থাকার যেটা এটা। ইয়াং থাকতে পারো। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ মৌমিতা গাঙ্গুলি। আশা করছি কৌস্তবের আড্ডায় তোমাকে আবার দেখতে পাবো। অ্যান্ড আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানান। আমরা নতুন একটা কিছু করলাম আজকে, আশা করি আপনাদের সাপোর্ট পাবো, পাশে থাকবেন আপনারা, এরকম টাইপের কন্টেন্ট আপনারা আরও পাবেন। তাহলে চলুন, শুভরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি আমাদের আরও দুটি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের এবং বাঁ দিকের বক্সে ক্লিক করুন, এবং আমার এই চ্যানেল কৌস্তবের আড্ডাতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন।